ঘন্টা ক্লাস করতেছি, যদি আমরা ফিজিক্যালি ক্লাস করতাম তখন কি আমাদের 2.5 ঘন্টা পার ক্লাস হতো? এতক্ষণ আসলে ওই যে ওটাই বললাম যে টানা হয়তো ক্লাসটা হতো না। টানা মানে বলতে বুঝাচ্ছি যে হয়তো হাফ এন আওয়ার নিয়ে কিছুক্ষণ ব্রেক দিতাম, দেন আবার নিতাম, এইভাবে দিতাম। তাহলে এভাবে টিচার 1/2 ঘন্টা পর পর ক্লাসে যেত আর আসতো, এরকম সিচুয়েশন এরকমও হতো? না। আমি আমি হচ্ছে কি, আমার না বিকালে ক্লাস নেওয়ার এক্সপেরিয়েন্স নেই। এমবিএ তে আমি কখনো মানে ফ্রাইডে বিকালে ক্লাস নিইনি। এমবিএ তে আমি সবসময় থার্সডে নাইটে ক্লাস পেয়েছি অথবা ফ্রাইডে মর্নিং এ ক্লাস পেয়েছি। থার্সডে নাইটে ক্লাসটা হচ্ছে গিয়ে ওই যে বৃহস্পতিবার বিকালে, যেটা সেটা 6টা থেকে 8:30 পর্যন্ত। তো আমি এক্স্যাক্টলি 6টা থেকে শুরু করতাম। 6টা থেকে শুরু করে এটা আমি স্প্রিং এই তো নিয়েছি। স্প্রিং এ তো আমার ফেস টু ফেস ক্লাস ছিল। 6টা থেকে শুরু করে আমি হচ্ছে কি দেখা যেত যে 7:15টার দিকে ওরা হয়তো একটু একটু ব্রেক চাইতো, 15 মিনিটস এর আমি একটা ব্রেক দিতাম। দেন আবার ক্লাসে আসতাম, দেন বাকি সময়টা ক্লাস নিতাম, দেন 8:30 তে ছেড়ে দিতাম। বুঝতে পারছেন? ওরকম জি হতো। ম্যাম। মানে টানা নেই না, টানা এটা কোনো টিচারই টানা ক্লাস নেয় না, এভাবে নেই। আর মর্নিং এর ক্লাসটা যেটা দেখা যেত যে 8টা থেকে শুরু, তো 8টা থেকে 10:30, 8টার সময় কোনো স্টুডেন্ট ক্লাসেই আসে না। আমার এক্সপিরিয়েন্স যেটা বলে, আমি এমন হয়েছে আমি ক্লাসে মাঝে মধ্যে টিচারও আসে না ম্যাম। না, আমার এই ব্যাড এক্সপিরিয়েন্স আছে। এটা তো এটা গত বছরের ঘটনা। এই ম্যানেজারাল ইকোনমিক্স এ নিচ্ছিলাম, এইবারও এই ম্যানেজারাল ইকোনমিক্স মর্নিং এ নিচ্ছি। আমি ক্লাসে 8টার সময়, মানে ওই দিন 8টার আগে তো আমি অবভিয়াসলি অফিসে চলে যাই। 8টার সময় যে দেখি কেউ নাই, 8:30টার সময় আসছে। তো ওই ক্লাসটা দেখা যেত কি যে ওই টেকনিক্যাল ডিফিকাল্টিজ এর কারণে যেহেতু স্টুডেন্টরা আসে না, আমি একটা স্টুডেন্টকে নিয়ে ক্লাস স্টার্ট করে আমি ধরেন পড়াচ্ছি, তো বাকিরা তো মিস করবে, আমি তো আর ওটা করতে পারি না। তো ওই কারণে দেখা যেত যে ওই ক্লাসটা হয়তো 8:15 বা 8:20 থেকে শুরু করতাম। ওই ক্লাসে আর তখন ব্রেক দিতাম না, যেহেতু আমি ক্লাসটাই পড়া শুরু করছি। আপনাদের ক্লাসে আমি যেটা করি যে এই ক্লাসটাতে যেটা করি যে এই ক্লাসটাতে আমি হচ্ছে এই জন্য একটু পরেই শুরু করি, করে একদম টানা শেষ করে ফেলি। কিন্তু আমার আজকে যে মর্নিং এর ক্লাসটা থাকে এটা আমি সাধারণত কোনো ব্রেক দিই না, আমি টানা শেষ করে দিই শুরু করে। এখন কিছুটা হলেও তো ওরিয়েন্টেশন ডিফারেন্ট হতো, তবে আপনাদের যদি ফেস টু ফেস ক্লাস হতো আমি কিন্তু মানে আপনাদেরকে বইটা কেনাতাম। আমি যে বইটা ফলো করছি এটা কিন্তু এটা মাস্ট কিনতে হতো। আমার কোর্সের জন্য বই ম্যান্ডেটরি, আমার কোর্সে বই না নিয়ে ক্লাসে আসা যাবে না। তো বইটা হয়তো কেনাতাম, এটা আর এখন কিনতে হচ্ছে না। ম্যাটেরিয়ালস গুলো হয়তো তখন ওই যে যেটা করি যে সিআর দের কাছে মেইল করে দিই, ওরা হয়তো বাকিদের কাছে স্প্রেড করে দেয়, এইভাবে হচ্ছে গিয়ে যেতাম। তো চলে যাই আমরা হচ্ছে গিয়ে আমাদের যে রেফারেন্সটা আমরা আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম সেটা চ্যাপ্টার 5 এ আমরা আছি। আহ, এবং সেখানে চ্যাপ্টার 5 এর একটা পোর্শন আমরা কিসের কমপ্লিট মেইল করব। বললেন? বুঝিনি, আবার বলবেন? আমাকে বললেন না কিসের মেইল করে দিতে দেন? ও আচ্ছা, না আমি বলেছি যে যদি আমি আপনার হচ্ছে গিয়ে এই ক্লাসটা অনলাইনে হতো, না হয়ে যদি অফলাইনে হতো মানে ফেস টু ফেস হতো, হ্যাঁ, সেক্ষেত্রে আমি বই কিনাই সব সময়। এবং এই যে পিডিএফ গুলো যেমন আপনাদের সাথে এখানে শেয়ার করে দিচ্ছি না, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমি পিডিএফটা সিআর এর সাথে শেয়ার করে দিই, মানে সিআর কে মেইল করে দিই, সিআর কে তারপরে বলি যে বাকিদের সাথে মেইল বা আদার্স ওয়েতে শেয়ার করে নিতে। এটা বলছিলাম, এখন তো আর সেই সমস্যাটা নাই। জি ম্যাম। সো অনলাইনের মানে পজিটিভ সাইডও আছে, নেগেটিভ সাইডও আছে, সেটাই বলতে চাচ্ছিলাম যে একেবারে যে খারাপ তাও না। আহ, আচ্ছা, সো সো যেটাতে ছিলাম সেটা হচ্ছে কি এই চ্যাপ্টারে, ওয়েট আমি একটু আমার তো স্লাইডটা দেখা যাচ্ছে না, ফার্স্ট থেকে একটু যাই। So জি mainly ম্যাম। chapter 5 এ আমরা স্টার্ট করেছিলাম, and this chapter actually discuss about the risk of loan and what's its effect on the interest rate. আমরা এটা নিয়ে কিন্তু স্টাডি করছিলাম এবং সেখান থেকে আমরা রিস্ক স্ট্রাকচার নিয়ে কিছু আইডিয়া নিয়েছি, লং টার্ম রিস্ক স্ট্রাকচার অন ইন্টারেস্ট রেট, এটা নিয়ে আমরা কিছুটা আইডিয়া নিয়েছি। পরবর্তীতে আমরা দেখেছি যে হচ্ছে গিয়ে যে ইউএস, আমরা এখানে জাস্ট এটা একটা রিস্ক স্ট্রাকচারটা দেখিয়েছে এবং এক্ষেত্রে দেখিয়েছে যে গভর্নমেন্ট যে বন্ড গুলো থাকে সেগুলোতে সাধারণত মানুষ ইনভেস্ট করতে পছন্দ করে এবং একটা এই ধরনের একটা ধারণা থাকে যে যে এখান থেকে আমরা ফিডব্যাকটা যেটা সেটা বেশি, মানে এটা থেকে যে ইন্টারেস্টটা সেটা মানে সিকিউর, আমাদের জন্য আসলে এই ধরনের বন্ডে ইনভেস্ট করাটা সিকিউর, এই ধরনের একটা আইডিয়া আমাদের সবসময় থাকে। তো এই কারণে দেখা যায় যে আমরা কিন্তু গভর্নমেন্ট বন্ডে ইনভেস্ট করতে পছন্দ করি। তো এই সেই তুলনায় যদি কর্পোরেট বন্ডের কথা বলি, বা কর্পোরেট বন্ড সেটা যে টাইপসেরই হোক না কেন, এ টাইপস হোক বা বি টাইপস হোক, আমরা কিন্তু টাইপস গুলো দেখেছি বা টাইপস গুলো নিয়ে কিছুটা হলো আইডিয়া নিয়েছি লাস্ট ক্লাসে, এই জন্য বলছি। সো এই যে টাইপসেরই কর্পোরেট
কর্পোরেট বন্ড হোক না কেন, সেটাতে কিন্তু আমরা দেখা যায় যে লং টার্মে ইনভেস্ট করতে সেইভাবে একটা ইন্টারেস্টেড হই না। ইভেন আমি যদি ইউএস ইকোনমি নিয়েও চিন্তা করি, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে ইউএস এ যে গভর্নমেন্ট বন্ড গুলো আছে, যেটার নাম হচ্ছে মিউনিসিপাল বন্ড ওদের ক্ষেত্রে, সেটা কিন্তু লং টার্ম আমরা ওটাতে ইনভেস্ট করতে, লং টার্মের জন্য ইনভেস্ট করতে পছন্দ করি, এবং ওটা ইল্ড যেটাকে আমরা বলছি, অর্থাৎ অ্যানুয়াল যে ম্যাচুরিটি ডেট, সেখানে আমরা যে ইন্টারেস্টটা পাচ্ছি, সেটাও কিন্তু আমরা খুব প্রপার ওয়েতে পেয়ে যাই। এবং এইটার আমি যদি স্ট্রাকচারটা দেখি, এটাই কিন্তু সবচেয়ে হাইয়েস্ট স্ট্রাকচারটা বিলং করে, ফ্ল্যাকচুয়েশনটাও এটাতে সবচেয়ে কম হয়। সো দেন আমরা যেটা ছিলাম হচ্ছে গিয়ে, সেটা হচ্ছে দেয়ার আর 3 স্পেসিফিক রিস্ক ফ্যাক্টর which will affect on your interest rate। হ্যাঁ, রিস্ট্রাকচার যখন আমরা দেখব, সেখানে আমরা 3টা ফ্যাক্টর খুঁজে পাবো that will affect on your interest rate। আপনার ইন্টারেস্ট রেটটা কিভাবে ফ্ল্যাকচুয়েট হবে সেটা ডিপেন্ড করবে হচ্ছে এই 3 রিস্ক ফ্যাক্টরের উপর। একটা ছিল হচ্ছে ডিফল্ট রিস্ক, সেকেন্ড ওয়ান ইজ দ্য লিকুইডিটি, থার্ড ওয়ান ইজ দ্য ইনকাম ট্যাক্স কনসিডারেশন। আমরা ডিফল্ট রিস্কটাই বা আলোচনা করেছি, এরপরে আর আসলে আমরা যাইনি। সো আজকে আমরা ডিফল্ট রিস্কটা আমি একটু রিপিট করে আসবো, যেহেতু 1 উইক আগে আমরা ক্লাসটা ছিল, খুব ফাস্ট শেষ করে দিয়েছিলাম, এই জন্য আমি এটাকে একটু আবার একটু হচ্ছে গিয়ে আলোচনা করছি। ডিফল্ট রিস্কটা কি ছিল, যে আমি যখনই একটা বন্ড ক্যারি করছি বা যখনই আমি এক জায়গায় ইনভেস্ট করছি, আমি বন্ড বারবার বলছি, যেহেতু আমরা এখানে বন্ড বা শেয়ার মার্কেট নিয়ে কথা বলি, তবে এটা কিন্তু আমরা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমাদের ডিফল্ট রিস্ক থাকে। হ্যাঁ, সো আমরা হচ্ছে গিয়ে, আমরা যদি ডিফল্ট রিস্কটা আসলে তখনই অ্যারাইজ হয় যখন the issuer of the bond he is unwilling or unable to make the interest payment, what he was promised to given you, so that what happen, you lose your interest rate along with the principal sum। সো প্রিন্সিপালটা তো আমি মিস করলামই, এর সাথে আমি ইন্টারেস্টটাও আমি কিন্তু হারাচ্ছি। এই ধরনের একটা রিস্ক কিন্তু থাকে, আপনি সেটা যেখানেই ইনভেস্ট করেন না কেন। সাপোজ আপনি রাজবাংলা ব্যাংকে একটা সেভিংস অ্যাকাউন্ট রাখেন, এটা কিন্তু আপনাকে কেউ সিউরিটি দিতে পারবে না যে সেভিংস অ্যাকাউন্টে আপনি যে টাকাটা রেখেছেন, ডিবিবিএল আপনাকে ঠিক এক্স্যাক্টলি ওই টাকাটা ব্যাক করে দেবে। হঠাৎ করে ডিবিবিএল যদি দেউলিয়া হয়ে যায়, তো ডিবিবিএল ব্যাংক থেকে হারাই গেছে, নাই, এর কোনো অস্তিত্ব নেই, আপনার কিছু বলার নেই। বিষয়টা অনেকটা এরকম, ডিফল্ট রিস্কটাকে আমরা এইভাবে আসলে মানে মেনশন করে থাকি। সো ঠিক একইভাবে আমাদের দেশে তো বন্ড মার্কেট বা স্টক এক্সচেঞ্জ মার্কেট, এগুলো তো সবচেয়ে মানে রিস্ক একটা, মানে মানে এটা যে রিস্কটা যে কত বেশি, এটা তো আমরা নিজেরাও জানি। আমরা মাঝে মধ্যেই দেখি যে শেয়ার মার্কেটে ধস পড়েছে, এটা আমরা দেখতে পাই। তো সেখানে কিন্তু এমনই হয় যে দেখা যাচ্ছে যে আমি একটা বন্ডে ইনভেস্ট, মানে একটা শেয়ারে ইনভেস্ট করেছি বা বন্ডে ইনভেস্ট করেছি, সেখানে দেখা যাচ্ছে যে আমার যে ছিল কৃত্রিম ভাবে সেটার প্রাইসটা অনেক বেশি দেখায়, কিন্তু ফাইনালি এটা কিন্তু ফল করে, এরকম কিন্তু বিষয়গুলো আসে। সো এরপরে আমরা দেখেছিলাম যে এই ক্ষেত্রে ডিফল্ট রিস্কটা সবচেয়ে লোয়ার থাকে হচ্ছে কি ট্রেজারি বন্ডে। ট্রেজারি বন্ড হুইচ মিনস, ফর এক্সাম্পল ইউএস ইকোনমি নিয়ে, আমরা এখানে এক্সাম্পলটা ইউএস ইকোনমি নিয়ে বলছি, আমাদের অর্থ যেহেতু আমেরিকান, সো উনি ওনার কান্ট্রি নিয়ে এক্সাম্পল দিয়েছে। আমাদের দেশে যদি আমি বলতে চাই, আমাদের দেশে আমি সেভিংস সার্টিফিকেট, গভর্নমেন্ট সেভিংস সার্টিফিকেট লাইক সঞ্চয়পত্র কথা আমি বলতে পারি। সো দোজ have the lowest amount of default risk। আমরা কিন্তু দেখবেন, আমি দুদিন আগেও হচ্ছে গিয়ে পেপারে পড়ছিলাম যে বাংলাদেশে আবার কিন্তু সঞ্চয়পত্রে আপনার ইনভেস্টমেন্টের পরিমাণ বেড়েছে, কারণ এটাকে এখন এই করোনাকালীন সময়ে আমরা সবচেয়ে সিকিউর ইনভেস্টমেন্ট হিসেবে কিন্তু এই সঞ্চয়পত্রকেই চিন্তা করছি, বিকজ সঞ্চয়পত্র চাইলে ইজিলি যে কোনো সময় ভাঙানো যায়, এবং আবার মানে এটা আর ম্যাচিউর হলে তো সেটা থেকে একটা ভালো অ্যামাউন্টের ইন্টারেস্ট পাওয়া যায়, যেটা অন্য কোনো সেভিং ফর্ম থেকে পাওয়া যাচ্ছে না। তো মেইন কথা হচ্ছে গিয়ে ডিফল্ট ফ্রি বন্ডস খুব কম থাকে, তবে আমি যদি গভর্নমেন্ট বন্ড গুলোকে চিন্তা করি, দে কনসিডার অ্যাজ এ নো ডিফল্ট রিস্ক বন্ড, এরকম একটা ছিল। সরি, দেন ছিল হচ্ছে গিয়ে রিস্ক প্রিমিয়াম। রিস্ক প্রিমিয়ামটাকে বলছিল হচ্ছে গিয়ে যে ডিফল্ট রিস্ক এবং হচ্ছে কি ডিফল্ট রিস্ক এবং ডিফল্ট ফ্রি বন্ড, এটার মধ্যে যে ডিফারেন্সটা আছে, হ্যাঁ, আমার যে ডিফারেন্সটা, সেটাকে আমরা হচ্ছে গিয়ে রিস্ক প্রিমিয়ামটা বলছি। মেইন কথা হচ্ছে গিয়ে মানে আমি যে টাকাটা ইনভেস্ট করলাম, মানে যে ইন্টারেস্টটা পাবো, এই ইন্টারেস্টটার সাথে আমি যে রিস্কটা ক্যারি করে যাচ্ছি, ডিফল্ট রিস্ক যেটাকে আমি বলছি, এই দুটো যে ডিফারেন্সটা আছে, এটাকে আমরা রিস্ক প্রিমিয়াম বলছি। এবং মজার ব্যাপার হচ্ছে গিয়ে যেই বন্ডে রিস্ক প্রিমিয়ামটা হাই,
হুইচ মিনস যে বন্ডে রিস্ক প্রিমিয়ামটা পজিটিভ যত বড়, সেই বন্ডে কিন্তু আবার হচ্ছে গিয়ে মানে আউটকামটাও বেশি। অর্থাৎ ফাইনালি আপনি যে মানে আপনি যদি কোনো কারণে সেখান থেকে ফাইনালি ইন্টারেস্টটা পান, সেটার অ্যামাউন্টটা কিন্তু সবচেয়ে বেশি এই ধরনের বন্ডে। আমি সেটা বলতে চাচ্ছিলাম, মানে বা সেটা বোঝাতে চাচ্ছিলাম। সো যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে সরি, তো এটাকে মানে সেটাই হচ্ছে মানে এই দুটোর মধ্যে ডিফারেন্সটাকে আমরা বলছিলাম হচ্ছে কি মানে রিস্ক প্রিমিয়ামটার সাথে এটাই হচ্ছে সম্পর্ক। দেখা যায় যে আমি যত মানে পজিটিভ মানে যেই বন্ডের রিস্ক প্রিমিয়াম যত বেশি, সেই বন্ডে কিন্তু আমরা ফাইনালি যে ইল্ড সেটা আমরা সবচেয়ে বেশি পাচ্ছি। সো এরপরে আমরা যে ফ্যাক্টরস গুলো নিয়ে আলোচনা করেছিলাম, হুইচ উইল ক্ল্যারিফাই ইয়োর রিস্ক প্রিমিয়াম, যেটাকে আমরা আসছিলাম, বা আরো যদি বলতে চাই যে রিস্ক আমরা যে ইন্টারেস্ট রেট স্ট্রাকচারে যাচ্ছিলাম, সেখানে কিছু রিস্ক ফ্যাক্টর কাজ করে। সো সেই রিস্ক ফ্যাক্টর গুলো অর্থাৎ কোন কোন ফ্যাক্টরের জন্য আপনার ইন্টারেস্ট রেটটা ফ্ল্যাকচুয়েট হবে সে রিস্ক স্ট্রাকচারে, আমরা সেটাতে যাচ্ছিলাম। সো তিনটা আমরা পয়েন্ট পেয়েছিলাম। ফার্স্ট ওয়ান ইজ দ্য ডিফল্ট রিস্ক। সো ডিফল্ট রিস্কের আইডিয়া নিলাম। এখন আমরা দেখব হচ্ছে গিয়ে ইনক্রিজ ইন দ্য ডিফল্ট রিস্ক অন কর্পোরেট, হোয়াট হ্যাপেন when there is an increase in default risk on corporate bond. সো এটা আমি যেহেতু লাস্ট ক্লাসে পড়িয়ে ফেলেছি, এটা আমি রিপিটেশনে যাব না। এই ছবিটা আঁকার কথা বলেছি এবং সেম টাইপের ইমেজ কিন্তু আমাকে আজকে আরো দুটো ড্র করতে হবে। এখান থেকে আমরা দেখেছিলাম when the risk premium increase on the corporate bond market. So in that cases, the demand for treasury bond, that means the demand for government bond will increase. And in that case যেটা হয় যে আমার কিন্তু যদিও treasury bond ডিমান্ডটা ইনক্রিজ করে, কিন্তু এটা আবার হচ্ছে গিয়ে treasury বন্ডের যে ইন্টারেস্ট রেট প্রিমিয়াম, যেটা ইন্টারেস্ট রেট যতটুকু ট্রেজারি বন্ড দিচ্ছে, যে অ্যামাউন্টের আসলে আমার ট্রেজারি ইন্টারেস্ট রেটটা পাওয়ার কথা, সেই ইন্টারেস্ট রেটটা কিছুটা হলো কমে যায়। এইটুকুই জাস্ট এখানে হচ্ছে ডিফারেন্সটা ছিল। আমি কি এটাকে রিপিট করার দরকার আছে? কেউ কথা না বললে তো আমি বুঝবো না। ম্যাম আচ্ছা, তাহলে আমরা ম্যাম পরেরটাতে এটাই কি গত ক্লাসে করেছিলেন না? হ্যাঁ হ্যাঁ, এটা গত ক্লাসে করিয়েছি, এই জন্যই বললাম যে আমি পরের গুলোতে চলে যাই। ঠিক আছে, তো ওইটাই জি বলছিলাম যে এরপর আমরা চলে যাব হচ্ছে গিয়ে বন্ড রেটিং এ। আমি এটার জন্য একটু বয়ে যাব, বন্ড রেটিংটা যেহেতু আমরা এখান থেকে দেখে আসছি। আমার কি স্ক্রিন শেয়ার হয়েছে? না ম্যাম। শেয়ার না ম্যাম হয়নি না? শেয়ার হয়নি। এবার তো হয়েছে না? জি ম্যাম জি ম্যাম এবার তো হয়েছে। হ্যাঁ, থ্যাংক ইউ। সো এই যে আমরা ডিফল্ট রিস্কটা নিয়ে যে আলোচনা করছিলাম, এই কিন্তু এখানে কিন্তু সব বিষয়টাই আছে, এবং যে ইমেজটা আমি এখানে আপনাদের দেখালাম, আমি কিন্তু আবারও বলেছি এই স্লাইড গুলো কিন্তু আমি এই বইটার সাথে আমি বইয়ের ইমেজগুলো ম্যাক্সিমাম কেসে এখানে ইউজ করেছি। এখানে কোনো ইন্টারনেট থেকে কোনো ইমেজ ইউজ করিনি, বই থেকে। এটা যেহেতু আমি এক্সপ্লোরারে ওপেন করি, ইমেজটা কপি করা যায়, সো এখান থেকে কিন্তু আমি ইমেজ নিয়েছি। সেম জিনিসটা কিন্তু আমি এখানে বই থেকে নিয়েছি এবং বলেছি যে যদি সামহাও বুঝতে না পারে, প্রত্যেকটা ফিগারের নিচে, মিসকিনের বই এটা একটা মজা, প্রত্যেকটা ফিগারের নিচে খুব শর্টকাটে উনি কিন্তু বিষয়টা এক্সপ্লেন করে দেয়। সো আপনি ফিগারের নিচে এক্সপ্লেনেশন থেকেও কিন্তু হোয়াট হ্যাপেনিং দেয়ার আপনি কিন্তু সেটা ফাইন্ড আউট করতে পারবেন। সো এরপরে আমরা চলে যাব হচ্ছে গিয়ে আমরা যেহেতু হচ্ছে লিকুইডিটিতে যাব, লিকুইডিটি বোঝার আগে আমাদের হচ্ছে গিয়ে একটু বুঝে নেওয়া উচিত যে ওয়েট আ মিনিট, আমরা যেহেতু লিকুইডিটিতে চলে যাবো, সো লিকুইডিটিতে যাওয়ার আগে আমাদের আসলে বন্ডের রেটিং সম্পর্কে একটু জানতে হবে, যে বন্ডটা কি হাই কোয়ালিটির বন্ড না লোয়েস্ট কোয়ালিটির বন্ড, এটা একটু বুঝতে হবে, বা মিডিয়াম কোয়ালিটির বন্ড। সো এই জায়গায় হচ্ছে মুডি এবং স্ট্যান্ডার্ড অ্যান্ড পুয়ার্স দুই ধরনের রেটিং আছে। মুডি নামে একজন ইকোনমিস্ট, উনিও হচ্ছেন, আচ্ছা ইকোনমিস্টই বলছি বিকজ ওনার ফাইন্যান্সিয়াল এক্সপার্ট বলা হয়, তো এনারা ইন কাইন্ড অফ ইকোনমিস্ট, এই জন্য বললাম। সো মুডি এবং স্ট্যান্ডার্ড অ্যান্ড পুয়ার, ওনারা দুজনই রেটিং করেছেন, দুইটাই রেটিং এর ডেসক্রিপশন সেম, এক্সাম্পল আছে এখানে কিছু, ডেসক্রিপশন সেম, বাট জাস্ট হচ্ছে নেমটা ডিফারেন্ট। এই কারণে হচ্ছে কি এখানে দুটো নামই দেওয়া আছে। সো মুডির এক্সাম্পল ওয়াইজ সে হাইয়েস্ট কোয়ালিটি, অর্থাৎ ইট হ্যাজ দ্য লোয়েস্ট ডিফল্ট রিস্ক, সবচেয়ে কম ডিফল্ট রিস্ক আছে, যে আপনি কখনোই ইন্টারেস্টটা যে পাবেন না, এই ধরনের সিচুয়েশন অ্যারাইজ হওয়ার পসিবিলিটি ইজ ভেরি 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 লো। এই ধরনের
যে বন্ড আমি যেটা বলছি এটার মধ্যে মুডির যে প্রথম যেটা আছে সেটাকে আমরা এ ডাবল এ, হ্যাঁ মানে ট্রিপল এ এটাকে বলছি, বাট এখানে এটা হচ্ছে ক্যাপিটাল লেটার, বাকি দুটা এ হচ্ছে লোয়ার ক্যাপসে। অ্যান্ড স্ট্যান্ডার্ড সেটাকে ট্রিপল এ ইউজ করেছে, বাট অল আর ইন ক্যাপিটাল লেটার। সো যেইভাবে আমি লিখি না এখানে ট্রিপল এ, one in capital letter and another two in small letter, or triple A all in capital letter, all considered as a highest quality or the premium quality which has the lowest default risk type of bond। আমরা এইভাবে কিন্তু এটাকে ধরে নিব। যেমন এখানে আমি যতটুকু বুঝি অ্যাপলের যে বন্ড গুলো আছে বা মাইক্রোসফটের বন্ড, এখন তারা সবচেয়ে বেশি প্রফিটেবল সিচুয়েশন আছে, সো দোজ আর দ্য এক্সাম্পল অফ হাইয়েস্ট কোয়ালিটি বন্ড। দেন দ্য সেকেন্ড ওয়ান এখানে যেটা হতো যে একটা করে লেটার ডিক্রিজ করতো, সো এই যে এ চলে গেল তখন এ হলো, বা এখান থেকেও একটা ক্যাপিটাল এ চলে গেল, ডাবল এ চলে আসলো। এটা আগের তুলনায় এটা হাইয়েস্ট কোয়ালিটি ছিল, এটা হচ্ছে হাই কোয়ালিটি, অর্থাৎ ইট হ্যাজ মোর ডিফল্ট রিস্ক দেন দ্য হাইয়েস্ট কোয়ালিটি ওয়ান। সো এটার এক্সাম্পল হিসাবে হচ্ছে বিভিন্ন লুব্রিকেন্ট কোম্পানি মানে অয়েল কোম্পানি গুলোর কথা বলেছে, যেগুলো সহজে অ্যাকচুয়ালি তাদের বাজারটা ফল করে না, সেগুলোর কথা আসছে। আচ্ছা দেন আসছে যে দেখেন আরেকটা লেটার মিস করে গেল, সেটা এ। দুটোতেই আমরা এখানে এ দেখতে পাচ্ছি, মুডিটাতেও দেখতে পাচ্ছি বা স্ট্যান্ডার্ড পুরোটাও দেখতে পাচ্ছি। এটাকে আপার মিডিয়াম গ্রেড টাইপের আমরা হচ্ছে কি বন্ড বলে থাকি। সো এখানে ম্যাকডোনাল্ডস এর বন্ড আছে, ব্যাংক অফ আমেরিকা আছে। ম্যাকডোনাল্ডস এর বাজারও এমন হয় যে যেমন এখন হচ্ছে উইন্টার, এখন কিন্তু ম্যাকডোনাল্ডস এর বাজারটা কাটতির দিকে থাকবে, বিকজ ওরা কফি সেল করে না বা উইন্টার আইটেম গুলো সেল করে না। ওদের যে আইটেম গুলো এগুলো হচ্ছে স্ন্যাক্স টাইপের, যেটা সামারে বা ইভিনিং স্ন্যাক্স হিসেবে আমাদের খেতে ভালো লাগে। তো এটা দেখা যায় যে ওদের ব্যবসাটা কিন্তু ফ্ল্যাকচুয়েট করে, কিন্তু উইন্টারে হচ্ছে গিয়ে আপনার যে কফি শপ বা যেখানে স্যুপ টাইপের আইটেম সেল করে এই ধরনের শপের সেলিং গুলো কিন্তু বেড়ে যায়। আচ্ছা দেন আসি মিডিয়াম গ্রেডে ওই ঠিক একইভাবে বিএএ, এখানে মুডি আবার এই যে বিএএ নিয়ে আসলো, বাট আমার স্ট্যান্ডার্ড পোর নিয়ে আসলো হচ্ছে ট্রিপল বি। এগুলোকে আমরা মিডিয়াম গ্রেডের আপনার বন্ড বলবো। দেন একটা করে লেটার আমার ফল করতে গেছে, বিএ থেকে আমি একটা লেটার ফল করে বিএ তে পাবো, বা বি ট্রিপল বি থেকে আমি জাস্ট বিবি পাবো, এটা লোয়ার মিডিয়াম গ্রেড হবে। দেন হচ্ছে গিয়ে বিবি এভাবে পাবো, এটাকে একদমই লোয়ার মিডিয়াম গ্রেডের সবচেয়ে লোয়ার পোর্শন আমরা চিন্তা করছি। দেন একদম লো পুয়ার যেটা হুইচ হ্যাজ দ্য হাই ডিফল্ট রিস্ক, সেটাকে আমরা সিএএ, অনেক ক্ষেত্রে স্ট্যান্ডার্ড পুরে ট্রিপল সি এইভাবে নিচ্ছি। এবং ফাইনালি যেটাকে হচ্ছে গিয়ে হাইয়েস্ট ডিফল্ট রিস্ক হুইচ হ্যাজ দ্য হাইয়েস্ট ডিফল্ট রিস্ক, এই ধরনের ক্ষেত্রে মুডি এটাকে ক্লাসিফাইড করেছে সি, অ্যান্ড স্ট্যান্ডার্ড এন্ড পুয়ার এটাকে ক্লাসিফাইড করেছে ডি। এখন কথা হচ্ছে এগুলো কি মনে রাখতে হবে? হ্যাঁ, বন্ড রেটিংটা বোঝাটা ইম্পর্টেন্ট। শেয়ার মার্কেটে কিন্তু বন্ড রেটিংটা ইউজ হয়। আমাদের দেশেও যে শেয়ার মার্কেট আছে সেখানেও কিন্তু এই ধরনের একটা বন্ড রেটিং ইউজ হয়। তো আপনারা যদি শেয়ার মার্কেট ইনভেস্ট করেন বা যেহেতু আপনার ফাইন্যান্স মেজরে, সো আপনারা যদি কোনো কারণে শেয়ার মার্কেট অ্যানালাইসিস করা দরকার হয়, আপনাকে কিন্তু এই বন্ডের রেটিংটা বুঝতে হবে যে কোনটা কি কোয়ালিটির বন্ড। এটা কিন্তু আমাদের বোঝাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। ওকে, এরপরে হচ্ছে গিয়ে যেটা হয়েছিল যে ইউএস ট্রেজারি বন্ডটা 2007-এ একটা ফল করেছিল, একটা মর্টগেজ মার্কেটে একটা ফল করেছিল, যে কারণে আমরা জানি যে 2009-এ হঠাৎ করে ইউএস ইকোনমিতে একটা কলাপস আসে, যে কলাপসের কারণে হচ্ছে গিয়ে ওদের প্রায় 60% অফ পপুলেশন দে লস্ট দেয়ার জব, এই ধরনের একটা বড় ধরনের বাজে সিচুয়েশন হয়েছিল। তখন কিন্তু এরকমই হয়েছিল যে আমরা যে কোয়ালিটির যে বন্ড, সাপোজ যেটা বিএএ কোয়ালিটির বন্ড, সেটাকে আমরা হচ্ছে গিয়ে ট্রিপল এ বা এ এই কোয়ালিটির বন্ড দেখিয়ে ওই মার্কেটে সেল হয়ে গিয়েছিল। সো যেটাতে দেখা যাচ্ছিল যে দ্য বন্ড হুইচ হ্যাজ মিডিয়াম ডিফল্ট রিস্ক, তাকে হচ্ছে গিয়ে হাই লোয়েস্ট ডিফল্ট রিস্ক বন্ড হিসেবে আমি এখানে সেল করে দিয়েছি। সো ফার আমার যেটা হয়েছে যে বন্ডে মানে ইনভেস্টমেন্ট কম হওয়া দরকার সেটাতে আমরা খুব বেশি ইনভেস্টমেন্ট করে ফেলেছিলাম, আমরা না মানে ইউএসএ সিটিজেন বা হোল ওয়ার্ল্ড। আর যেগুলো বন্ড গুলোতে আসলে সেইভাবে ইনভেস্টমেন্ট দরকার নেই বা তারা অলরেডি ওয়েল স্ট্যাবলিশমেন্ট, সেটা কিন্তু হচ্ছে গিয়ে আমরা সেগুলো কিন্তু হচ্ছে গিয়ে আমরা বলতে গেলে যেটাকে বলা যায় যে আমরা কিন্তু সেখানে ইনভেস্টমেন্ট করিনি। সো এই ধরনের একটা কিন্তু হচ্ছে গিয়ে যখন সমস্যা হলো, সেটা থেকেই আমরা হচ্ছে গিয়ে এই বিএ ট্রেজারি স্প্রেড যেটা গ্রেট ডিপ্রেশন একটা রিজন যেটা, সেটা আমরা কিন্তু দেখতে পেলাম।
আচ্ছা, এবার চলে যাই হচ্ছে আমাদের যে সেকেন্ড ফ্যাক্টর which will affect on the interest rate or the risk structure of interest rate. The second one is the liquidity factor. Liquidity or liquid asset means actually how fast one can convert its asset into cash. কত দ্রুত আপনার যে অ্যাসেটটা আছে, how fast and actually quickly you can convert your asset in cash. That situation or that term is called liquidity. The more liquid asset, the more desirable it is. That means that it has the highest demand, or people are willing to holding this kind of asset. Say for example, আমরা সবাই ক্রেডিট কার্ড হোল্ড করতে চাই না? ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ড, ব্যাংকের কার্ড গুলো হোল্ড করতে চাই না, কারণ দেখেন আপনাকে যদি এখন অপশন দেওয়া হয় যে আপনি একটা ব্যাংকে অ্যাকাউন্ট খুলছেন, আপনি কি কার্ড নিবেন না চেক নিবেন, আপনি কিন্তু কার্ডেই সুইচ করবেন, বিকজ আপনি জানেন যে কার্ড থাকা মানে হচ্ছে কি আপনি যে কোনো সময় যখনই ব্যাংকে সেভ করছেন, আপনি সাথে সাথে হচ্ছে গিয়ে আপনি কিন্তু মানে আপনার অ্যাকাউন্টে টাকা থাকলে আপনি কিন্তু সাথে সাথে সেটাকে মানে কনভার্ট করে নিতে পারছেন, মানে টাকাটা পেয়ে যাচ্ছেন। কিন্তু যদি চেক থাকে, আপনি ইউ হ্যাভ টু গো ব্যাংক, after that you have to issue the check, they will cross check it, then এই চেকটা ভাঙায়, মানে এটা একটা লং প্রসেস। আমি আমার ইয়াতে বলি, আমার যেমন হচ্ছে গিয়ে একটা স্যালারি অ্যাকাউন্ট আছে, আর একটা হচ্ছে আমার সেভিংস অ্যাকাউন্ট আছে, ওটা অন্য ব্যাংকে। তো আমি স্যালারি অ্যাকাউন্টে যেটা, সেটাতে আমি ক্রেডিট কার্ড নিয়েছি, সরি ডেবিট কার্ড, মানে কার্ড নিয়েছি, ডেবিট কার্ড নিয়েছি। কিন্তু আমার যে ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট আছে, মানে যেখানে আমি চেয়েছি যে আমি আমার ফিউচারের জন্য কিছু হলেও সেভ করব, আই ডিডন্ট পারচেজ এনি বন্ড, মানে জাস্ট সেভিংস এর কথা বলছি, সো সেভ করব, সেই ব্যাংকে কিন্তু আমি কোনো কার্ড নেইনি, বিকজ আমি জানি কার্ড না মানে ওই যে আমার লিকুইডিটি বিষয়টা চলে আসবে। সো আমার লিকুইড যেহেতু, আমি যখন তখন চাইলে এই অ্যাসেটটা হচ্ছে গিয়ে ইউজ করতে পারবো, আমি আমার অ্যাসেটটা হচ্ছে গিয়ে আমি ইনভেস্টমেন্টের বিষয়ে চলে আসবে, যে আমি অ্যাসেটটা যে কোনো পারপাসে খরচ করে ফেলতে পারবো। তো এই বিষয়টা, ওইটা প্রিভেন্ট করার জন্য আমি হচ্ছে কি ওখানে কার্ড নিই না, কারণ আমি জানি আমার চেক আছে, এই চেক ভাঙাইতে আমার যথেষ্ট কষ্ট হবে। ধরেন আমার এখন সাপোজ 5,000 টাকা দরকার, 5,000 টাকা, এই টাকাটা নেওয়ার জন্য আমাকে ব্যাংকে যেতে হবে, লাইনে দাঁড়াতে হবে, চেক ইস্যু করতে হবে, ওরা দেখবে, ভেরিফিকেশন করবে, দেন আমাকে টাকাটা ব্যাক দিবে। সো ইটস এ লং প্রসেস, ভেরি লং প্রসেস। তো এই কারণে আমি কিন্তু হচ্ছে কি জানি যে এই ইচ্ছেটা আমার হবে না, এই কারণে হচ্ছে গিয়ে কিন্তু আমি চেক নিয়েছি, কার্ড নেইনি। কিন্তু আমার স্যালারি এখন জানি যে আমার তো ডেইলি এক্সপেন্স, আমার মানে বেঁচে থাকার জন্য যা যা খরচ করতে হচ্ছে সবই তো আমি ওটা থেকে করছি, সো ওটা কিন্তু কার্ড নিয়েছি, বিকজ আমার ওইটাতে রেগুলার বেসিসে ওইখানে যে ভ্যালুটা আছে বা পয়েন্টসটা আছে, সেটাকে কিন্তু আমার হচ্ছে গিয়ে মানে লিকুইড, মানে ক্যাশে কনভার্ট করতে হচ্ছে। তাহলে আমরা লিকুইডিটি বলতে কি বুঝলাম? লিকুইডিটি মিনস হাউ কুইকলি অ্যান্ড চিপলি অ্যান্ড ইজিলি ইউ ক্যান কনভার্ট your asset into cash. And the interesting thing is that the more liquid a asset is, the more desirable it is. সো আমরা যদি ট্রেজারি বন্ড দেখি, অর্থাৎ একটু আগে আমি বলছিলাম যে গভর্নমেন্ট সেভিংস সার্টিফিকেট গুলোর যেগুলো কথা বলছিলাম, কর্পোরেট বন্ডের তুলনায়, অর্থাৎ প্রাইভেট যে বন্ড গুলো, সেটার তুলনায় যদি আমরা ট্রেজারি বন্ড গুলোতে দেখি, অর্থাৎ গভর্নমেন্ট যে সেভিংস সার্টিফিকেট, দে আর মোর লিকুইড, তারা কিন্তু খুব বেশি লিকুইড হয়, and they are easy to buy and easy to sell, and their buying and selling cost is very low. আমি যদি সেভিং সার্টিফিকেটের কথা বলি, কমার্শিয়াল ব্যাংকের কোন সেভিং সার্টিফিকেট যদি আপনার থাকে, ডিপোজিট স্কিম বা এফডিআর স্কিমের, আপনি যদি ম্যাচুরিটির আগে আপনি সেটাকে ভেঙে ফেলেন, আপনার কম্পেনসেশনটা খুব হাই হয়। বাট আপনি যদি গভর্নমেন্ট বন্ডের ক্ষেত্রে আসেন, সেক্ষেত্রে কম্পেনসেশনটা অতটা হাই হয় না। গভর্নমেন্ট বন্ডের ক্ষেত্রে যেটা হয় যে একটা ফিক্সড টাইম পর এটা হচ্ছে গিয়ে আপনি পেয়ে যাবেন, এরকম একটা বিষয় কিন্তু মানে খুব লোয়েস্ট। ধরেন আপনাকে তো মান্থলি বেসিসে সেখানে ইন্টারেস্ট দিচ্ছেই, এবং আপনি যদি সেটা ম্যাচুরিটির আগেও ভেঙে ফেলেন, সেক্ষেত্রে দেখা যায় যে আপনার প্রিন্সিপাল সামে ওরা সেভাবে হাত দিবে না, হয়তো যে ইন্টারেস্টটা পে করছে সেখান থেকে লিটল বিট অফ কম্পেনসেশন তারা নিয়ে নেয়, এতটুকু হচ্ছে গিয়ে হয়। সো এবার চলে যাই হচ্ছে গিয়ে আমি যেটাকে বলছিলাম যে কর্পোরেট বন্ডস যেটা, সেগুলো কিন্তু দ্যাটস নট লিকুইড, হ্যাঁ, or they are not as liquid as the treasury bond or actually government bond, and they are treated as a very costly and
very difficult to buy and sell kind of bond. আপনি যদি কমার্শিয়াল ব্যাংকে যান, you will find it very tough to open a savings certificate or go for a deposit or FDR scheme. খুবই ডিফিকাল্ট। আমি একবার হচ্ছে গিয়ে আমি তখন একটা স্কুলে জব করতাম, তখন আই ওয়াজ এ স্টুডেন্ট। আমি সেই স্কুলে জব করতাম সেই স্কুলেরই আমার মানে স্যালারি অ্যাকাউন্ট যে ব্যাংকে ছিল সেই ব্যাংকে আমি গিয়েছি টু ওপেন এ ডিপিএস। আমার ওখানে স্যালারি অ্যাকাউন্ট আছে, আমার স্যালারি আসছে মান্থলি বেসিসে, সো ওইটার এগেইনস্টে আমি দেখি একটা ডিপিএস খুলতে চাচ্ছি। বিলিভ মি, আমি ফুল প্রসেসটাকে এতটাই ডিফিকাল্টিস খুঁজে পেয়েছি যে আমি আর ওপেন করি নাই। বিকজ সে আমাকে বললো ফার্স্ট অফ অল আমাকে দুজন গ্যারান্টার নিয়ে আসতে হবে, দুইজন হচ্ছে গিয়ে একজন ইন্ট্রোডিউসার থাকতে হবে, মানে অনেক 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 কিছু বললো। আমি দেখলাম যে আমি সেভিংস করবো, এমন না যে আমি লোন নিতে যাচ্ছি, আমি সেভ করতে চাচ্ছি। সেখানে তারা যে ধরনের কন্ডিশন আমাকে দিয়ে দিল, that was too tough for me. So আমি কিন্তু তখন হচ্ছে গিয়ে ওখানে গেলাম না। তো ওটাই বললাম যে কর্পোরেট বন্ডের ক্ষেত্রে যেটা হয়, মেইনলি কমার্শিয়াল ব্যাংক যেহেতু এগুলা আপনার হচ্ছে গিয়ে ইস্যু করে, এখানে কমার্শিয়াল ব্যাংকের কথা বলছে। তো কর্পোরেট বন্ডের ক্ষেত্রে দেখা যায় যে দে আর নট অ্যাজ লিকুইড অ্যাজ দ্য গভর্নমেন্ট ওয়ান অর দ্য ট্রেজারি বন্ড। ওকে, সো এবার আসি হচ্ছে গিয়ে আমরা যে রিস্ক প্রিমিয়ামের কথা বলছি, risk premium, which means the difference between interest rate and the difference between interest rate on the corporate bonds and treasury bond, হ্যাঁ, যেটাকে আমরা রিস্ক প্রিমিয়াম বলছি। এইটা যেটা ডিফল্ট রিস্কে হচ্ছে গিয়ে আমরা খুব বেশি দেখতে পাচ্ছিলাম, তো সেটা কিন্তু হচ্ছে গিয়ে আমার লিকুইডিটি যখন আমরা ফ্যাক্টর হিসেবে কাজ করব সেটা কিন্তু লিকুইডিটি তো আসবে, কিন্তু লিকুইডিটিতে এই ডিফারেন্সটাকে আমরা বলবো হচ্ছে কি লিকুইডিটি প্রিমিয়াম। সো আবারও বলছি, দ্য ইন্টারেস্ট রেট ডিফারেন্স বিটুইন দ্য ট্রেজারি বন্ড এন্ড কমার্শিয়াল বন্ড, which means আমরা যে দেখছিলাম যে আমি যে ইন্টারেস্ট রেটটা পাচ্ছি ডিফল্ট রিস্ক ফ্রি যে বন্ড থেকে, এবং যেটা হচ্ছে গিয়ে রিস্ক যুক্ত, যেটাতে অনেক বেশি রিস্ক আছে, দ্যাট মিন্স কমার্শিয়াল বন্ড, সেটাতে রিস্ক প্রিমিয়াম ছিল। তো এই ক্ষেত্রে আমরা যখন ডিফল্ট রিস্কে গিয়েছিলাম সেটার নাম আমরা দিয়েছিলাম রিস্ক প্রিমিয়াম, কিন্তু যখন আমি এটা লিকুইডিটি ফ্যাক্টর দিয়ে হিসেব করবো এটাকে আমরা বলবো হচ্ছে কি লিকুইডিটি প্রিমিয়াম। সো লিকুইডিটি প্রিমিয়ামটা আমি যদি দেখি, এগেন আমরা সেটাকে লিকুইডিটি প্রিমিয়ামটাকে অর্থাৎ দ্য ডিক্রিজ অফ লিকুইডিটি অফ কর্পোরেট বন্ডস, আমি যদি মানে এখানে আসলে আমরা মেইনলি আমরা যেটা দেখাবো যে লিকুইডিটি প্রিমিয়ামটা যখন ইনক্রিজ হয়, এই কারণেই হচ্ছে গিয়ে the corporate bond will be less liquid। তো যেটাকে ওই যে বলছিলাম যে খুব সহজে আমি অ্যাসেটটাকে ক্যাশে কনভার্ট করতে হয়। তো রিজনটা আমরা এখান থেকে কিন্তু এই ইমেজটা থেকে অর্থাৎ এই ফিগারটা থেকে এটা কিন্তু আমরা কম্পেয়ার করতে পারবো। সো সেম থিং এগেইন ইউ হ্যাভ টু ড্র টু বক্সেস। In the left side box it will show the corporate bond market, and the right side box it will show the treasury bond market. That means the left side is private market and the right side is government market, state-owned thing. Then the x-axis, sorry my mistake, the x-axis আমি এটা দেখাতে ভুল করছিলাম, it will show you the quantity of bond. So যখন আমি এটা হচ্ছে গিয়ে আপনার যখন এটা হচ্ছে গিয়ে যে আমি কর্পোরেট বন্ডের ক্ষেত্রে যাচ্ছি, এটা কিন্তু আমাকে দেখাচ্ছে হচ্ছে গিয়ে যে আপনার কোয়ান্টিটি অফ কর্পোরেট বন্ড, and when I talk about the treasury bond market, সেটা it will show you the quantity of treasury bond. In the same way, the y-axis it will show you the price. Y-axis সবসময় প্রাইসটাই দেখায়। So when I talk about the sorry, so when I talk about the corporate bond market, so এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমার এখানে হচ্ছে কি price of corporate bond সেটা দেখাচ্ছে, and when I talk about the treasury bond market, that means government bond market, again the y-axis will show you the price of the treasury bond, সেটা কিন্তু দেখাবে। ঠিক একইভাবে আমি যখন হচ্ছে গিয়ে কোয়ান্টিটি যাচ্ছে কর্পোরেট বন্ডের ক্ষেত্রে যাচ্ছে, তখন এক্স এক্সিসে আমরা হচ্ছে কোয়ান্টিটি অফ কর্পোরেট বন্ড দেখতে পাচ্ছি, এন্ড যখন ট্রেজারি মার্কেটে যেতে পাচ্ছি তখন হচ্ছে গিয়ে আমরা কোয়ান্টিটি অফ ট্রেজারি বন্ড দেখতে পাচ্ছি। এখন there is a twist. The twist is that
এখানে যে এক্স এক্সিসটা দেখছি ইটস আপ, মানে যত উপরে যাব এটা তত ইনক্রিজ হবে, এই জন্য এই যে পি এর উপরে আপার ক্যাপসটা দেওয়া আছে। সো আমি এই অরিজিন থেকে যত উপরে যেতে থাকবো, অর্থাৎ দ্য মোর আই উইল গো আপ, the value of the thing, that means the value of the product will increase. But আমি এই এক্স এক্সিস এর পাশে, এই ওয়াই এক্সিস এর পাশে আরেকটা প্যারালাল কিন্তু ওয়াই এক্সিস দেখতে পাচ্ছি, which will show you the interest rate, but it's there is a lower caps there, that means আপনাকে লোয়ার অ্যারো যেটা সেটা দিয়েছে। আমি এখানে জন্য লোয়ার অ্যারোটাও ড্র করলাম, এই লোয়ার অ্যারো দিয়ে বোঝাচ্ছে যে the more you go down the interest rate will fall, অর্থাৎ আমি যত উপরে যাব আমার ইন্টারেস্ট রেটটা বেশি থাকবে, আমি যদি নিচের দিকে আসি ইন্টারেস্ট রেটটা কিন্তু ফল করতে থাকবে। এটা কিন্তু বোঝাচ্ছে উপরে গেলে এখানে যেমন প্রাইস বাড়ছে, এখানে যত নিচের দিকে আসবে আমার ইন্টারেস্ট রেটটা ফল করবে। সো এবার চলে যাই হচ্ছে গিয়ে একদমই এট দ্য ইনিশিয়াল স্টেজ, আমরা এখন আমাদের একদম ইনিশিয়াল স্টেজে আছি। সো এট দ্য ইনিশিয়াল স্টেজ the demand curve that was shown by this blue line, আমরা একটা ব্লু লাইন দিয়ে আমাদের যে কার্ভটা ছিল সেটা দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা একটু ডিফারেন্ট কালার দিয়ে আমি ড্র করছি সো দ্যাট একটু বুঝতে সুবিধা থাকবে। সো আমরা যখন একদম ইনিশিয়াল স্টেজে ছিলাম তখন আমরা দেখতে পাচ্ছিলাম যে the demand curve for the demand for corporate bond was denoted by D1C, and that was this blue line. And the supply curve, it was also a upward sloping curve. Supply curve টা হচ্ছে সবসময় upward sloping হয়। upward sloping মানে প্রাইস বাড়লে সাপ্লাই বাড়ে, প্রাইস কমলে সাপ্লাই কমে, এই জন্য এটা upward sloping। আর ডিমান্ড কার্ভটা হচ্ছে ডাউনওয়ার্ড স্লোপিং, এরকম নিচের দিকে হয়, বিকজ হচ্ছে গিয়ে প্রাইস বাড়লে আমাদের ডিমান্ড কমে। আমরা কি করি, আমরা দাম বেশি হলে হচ্ছে প্রোডাক্ট বেশি কিনি, দাম কমলে প্রোডাক্ট কম কিনি, সেই সম্পর্কটা এখানে আসলে দেখানোর চেষ্টা করছিল। তো এখানে দেখানোর চেষ্টা করছে। সো এই কারণে সবসময় ডিমান্ড কার্ভ আমরা যেটাকে পাবো সেটা আমরা পাবো হচ্ছে গিয়ে এটা ডাউনওয়ার্ড স্লোপিং, অর্থাৎ নিচের দিকে যাবে, এরকম একটা ডিমান্ড কার্ভ আমরা দেখবো। আর যখনই আমরা মানে আবারও বলছি ডাউনওয়ার্ড স্লোপিং, এই যে নিচের দিকে যাবে এরকম একটা ডিমান্ড কার্ভ দেখবো। বাট আমি যখনই সাপ্লাই কার্ভের কথা বলবো ইট উইল বি আপওয়ার্ড স্লোপিং, অর্থাৎ প্রাইসের সাথে পজিটিভ রিলেশনশিপ হবে এরকম। তো এই যে দেখেন এখানেও আমি দুটো অ্যারো দিয়ে বোঝানোর জন্য কিন্তু যখন আঁকলাম ইট পাসেস এ স্পেসিফিক পয়েন্ট, দেখেন, এবং এটাও কিন্তু একই রকম, এই বইয়ের যে পয়েন্ট আমি সেটার সাথেই পাস করে গেছে। সো মেইনলি at the initial stage the primary demand for corporate bond was D1C for corporate C, and the supply for corporate bond was SC. এখন যেটা হলো যে আমরা তো জানি there is a corporate bond, they are less liquid. So আমার যেটা হলো যে যেহেতু corporate bond less liquid, আমরা কর্পোরেট বন্ডটা কম কেনা শুরু করলাম। কর্পোরেট বন্ডটা কম কেনা শুরু করলাম মানে হচ্ছে আমরা ডিমান্ড কমাই দিলাম। তো ডিমান্ড যখন কমাই দেই তখন ডিমান্ড কার্ভটা অরিজিনাল যে ডিমান্ড কার্ভ থাকে সেটা থেকে লেফট সাইডে শিফট করে, অর্থাৎ বাম সাইডে চলে যায়। তো এই ক্ষেত্রে যেটা হলো যে আমার যে অরিজিনাল ডিমান্ড কার্ভটা ছিল সেটার তুলনায় সেটা শিফট করে বাম সাইডে চলে আসলো। একটু যেখানে বুঝবেন না তখনই হচ্ছে কি হ্যান্ড রেজ করে দিবেন, তাহলে হচ্ছে কি আমি জিনিসটা আবার রিপিট করব। সো এখানে আমার যেহেতু আমরা লিকুইডিটি পয়েন্ট থেকে জানি যে আমার কমার্শিয়াল বলতে কর্পোরেট বন্ড দে আর লেস লিকুইড, দ্যাটস ওয়াই আমার এই কর্পোরেট বন্ডের ডিমান্ডটা ফল করলো। যেই কর্পোরেট বন্ডের ডিমান্ড ফল করলো, যদিও প্রিভিয়াসলি ইট ওয়াজ D1C, কিন্তু ডিমান্ডটা ফল করার কারণে এটা লেফট সাইডে মুভ করে D2C তে চলে গেল। আচ্ছা, সাপ্লাইয়ের তো কোনো চেঞ্জ হয় না, কারণ সাপ্লাই কোনো এফেক্ট পড়ে না। সাপ্লাইয়ের সাথে তো মানে লিকুইডিটির সাথে সাপ্লাইয়ের কোনোই সম্পর্ক নাই। লিকুইডিটির সাথে আমি অ্যাজ এ কনজিউমার আমার প্রবলেম, এই জন্য আমি কম কিনছি। কিন্তু অ্যাজ এ প্রডিউসার, কমার্শিয়াল ব্যাংক বা যে সিকিউরিটি কোম্পানি গুলো আছে তাদের তো কোনো সমস্যা নেই। সো তারা কিন্তু তাদের মতো সাপ্লাই রেখে দিয়েছে। So previously when the demand was D1C and the supply is SC, sorry, from the passing point we have find out the price was P1C, অর্থাৎ একদম ইনিশিয়ালি যখন ডিমান্ড ছিল এবং সাপ্লাই ছিল সেখান থেকে আমরা কিন্তু একটা প্রাইস পেয়েছিলাম। সো আমি লেফট সাইডে গেলে প্রাইসটা পাচ্ছিলাম, রাইট সাইডে গেলে কি পাওয়ার কথা, ইন্টারেস্ট রেটটা পাচ্ছিলাম। সো লেফট সাইড থেকে যখন আমরা প্রাইস পেলাম, রাইট সাইড থেকেও কিন্তু আমরা ইন্টারেস্ট রেটটা পেয়েছি I1C, মডারেট ইন্টারেস্ট রেট।
দেন যখনই ডিমান্ড কার্ভটা আমার ফল করে এই যে ডি টু সি তে চলে আসলো, সাপ্লাই কার্ভটা তো চেঞ্জ হয় নাই। চেঞ্জ হয়েছে কি? হয় নাই। সো সাপ্লাই কার্ভটা অ্যাজ ইট ইজ আছে। সো ফ্রম দেয়ার পাসিং পয়েন্ট, আমি যেটাকে পাস করছে সেখান থেকে আমরা কিন্তু নতুন করে আবারও একটা প্রাইস পেলাম, হুইচ ইজ পি টু সি। নতুন করে আমরা একটা প্রাইস পেলাম এবং নতুন করে আমরা কিন্তু একটা ইন্টারেস্ট রেটও পেলাম। এখানে এটাকে ডিনোট করে নাই, এটার নাম হচ্ছে আই টু সি, যেটা এটা পরবর্তীতে ডিনোট করা আছে যে নতুন করে আমরা কিন্তু একটা ইন্টারেস্ট রেটও পেলাম। এই যে আই টু সি, এটার নাম হচ্ছে আই টু সি দিয়েছে। সো অবভিয়াসলি আপনার এখন প্রশ্ন হতে পারে যে মিস এখানে কি ইন্টারেস্ট রেটটা বেড়েছে না কমেছে, ঘটনাটা কি হয়েছে, এটা একটু বুঝাই বলেন তো। সো অবভিয়াসলি যখন হচ্ছে গিয়ে আমার ডিমান্ড ফল করলো, কর্পোরেট বন্ডের প্রাইস কিন্তু ফল করে গেল, মানে আমি যেটুকু বুঝতে পারছি আগের থেকে প্রাইস নিচের দিকে আসলো। ইন দ্য সেম ওয়ে ইন্টারেস্ট রেটটাও কিন্তু ফল করলো, আগে যা ছিল তার তুলনায় কিন্তু কর্পোরেট বন্ডের ইন্টারেস্ট রেটটাও ফল করলো। তাহলে আপনি চিন্তা করেন বন্ডটা অলরেডি লেস লিকুইড, তারপরে ডিমান্ড কমে যাওয়ার কারণে ইন্টারেস্ট রেটটাও কমে গেছে, তাহলে কি আমরা আর কমার্শিয়াল বন্ড কিনতে চাবো? সাহারা কি মনে হয় তখন কি আমরা কমার্শিয়াল বন্ড আর কিনতে চাবো? যেমন আবার বলেন একটু আমি বলতে প্রশ্নটা। চাইলাম যে আমি কমার্শিয়াল বন্ড মার্কেটে দেখতে পেলাম যে আমার ডিমান্ডটা ফল করেছে, তাই না? যেহেতু এটা লেস লিকুইড এবং হচ্ছে গিয়ে এই কারণে ইন্টারেস্ট রেটটাও কিন্তু ফল করলো না সামহাউ। জি ম্যাম। আমরা গ্রাফ থেকে তো সেটাই দেখতে পাচ্ছি যে আগের ইন্টারেস্ট রেট ছিল I1C, এখন হয়ে গেল I2C। তাহলে কথা হচ্ছে জি গিয়ে ম্যাম। এই কেসে কি আমি তাহলে কি বেশি বেশি কর্পোরেট বন্ড ডিমান্ড করব? যদি ইন্টারেস্ট রেটটাও ফল করছে, আমি কি বেশি বেশি কর্পোরেট বন্ড কিনবো? না ম্যাম। তাহলে আমি যদি কর্পোরেট বন্ড না কিনে, আমার তো বন্ড কিনতে হবে, তাহলে আমি কোন মার্কেটে সুইচ করব? ম্যাম ট্রেজারি বন্ডে। হ্যাঁ, এই তো। সো যখনই আমি দেখতে পেলাম যে আমার ডিমান্ডটা কমে গেল, সেটার ইম্প্যাক্ট হিসেবে আমার ইন্টারেস্ট রেটটাও কমে আসলো এবং প্রিভিয়াসলি উই নো দ্যাট ইটস এ লেস লিকুইড বন্ড। So I have asset and I want to invest. So I will move to the which one? I will move to the ট্রেজারি বন্ড মার্কেট, বাট যেটা বেশি সিকিউর বা যেটাতে কম লিকুইড আছে সেই মার্কেটে কিন্তু আমি মুভ করতে যাব। সো আমি কিন্তু মুভ করে ট্রেজারি বন্ড মার্কেটে চলে আসব। তো এখন আগে দেখি যে ট্রেজারি বন্ড মার্কেটে আসলে ইনিশিয়াল স্টেজে কি ছিল। At the initial stage, again the demand curve was a downward sloping curve in treasury bond market, and the supply curve, it was an upward sloping curve in treasury bond market. And from that passing point we have find out the price was P1T and the interest rate was I1T। এরকমই একটা প্রাইসও ছিল, একটা ইন্টারেস্ট রেটও ছিল, দুটোই আমরা ফাইন্ড আউট করে নিয়েছি। এখন যখন হচ্ছে গিয়ে আপনার কমার্শিয়াল মার্কেটে আমি কিছু হচ্ছে গিয়ে আমি ডিমান্ড কমিয়ে দিলাম কমার্শিয়াল বন্ডের, এবং আমার হচ্ছে গিয়ে যে সেই টাকাটা আমি ইনভেস্ট করতে পারবো, আমার তো হাতে আছে, আমি ইনভেস্ট করতে চাচ্ছি, তখন ওই ডিমান্ডটা আমার মুভ করে চলে যাবে হচ্ছে গিয়ে আমার ট্রেজারি বন্ড মার্কেটে। সো হোয়াট উইল হ্যাপেন দেয়ার, the interest in that cases the demand will increase, অর্থাৎ somehow এই ট্রেজারি বন্ড মার্কেটে ডিমান্ডটা বেড়ে যাবে। এন্ড আগের থিং যখন আমরা দেখেছিলাম যে ডিমান্ড কম ছিল, তখন এটা লেফট সাইডে মুভ করছিল, বাম দিকে চলে যাচ্ছিল, তাহলে এটা তো একটা কমন সেন্স, যদি ডিমান্ড কমে তাহলে ডিমান্ড কার্ভটা লেফট সাইডে শিফট করছে। তাহলে এখানে হঠাৎ করে কমার্শিয়াল বন্ড মার্কেট যেহেতু ফল করলো, তাহলে আমার ট্রেজারি বন্ড মার্কেটে ডিমান্ড বাড়লো, তাহলে এটা কি রাইট সাইডে শিফট করা উচিত না? সো এখানে আমরা দেখতে পাবো যে এটা কিন্তু শিফট করবে হচ্ছে গিয়ে রাইট সাইডে, আমরা আমাদের ডিমান্ড কার্ভটা রাইট সাইডে শিফট করা দেখতে পাচ্ছি। সো নাও দ্য নিউ ডিমান্ড কার্ভ, ইট উইল বিকাম D2T। আমি এগুলাকে কিন্তু প্রত্যেকটাকে এই জন্য অ্যারো দিয়ে মার্ক করছি যাতে আপনারা বুঝতে পারেন। So now what happened with the new demand curve? So with the new demand curve, same thing, গভর্নমেন্টের তো আর দরকার নেই এত ইনভেস্ট করা বা এত বেশি হচ্ছে কি প্রফিটে যাওয়া, সো এর সাপ্লাই কার্ভটা অ্যাজ ইট ইজ ST থাকবে। So তাহলে from the new demand curve we have find out the price level, that will be the new thing, that is P2T। and বসেন বসেন বসেন। আমি যাই গিয়ে আমি ইয়াডা ইয়ে দেখে কিছু করাই দিয়া আচ্ছা দাঁড়ান দাঁড়ান, খালা একটু, আচ্ছা আমাকে জাস্ট 2 মিনিটস, আমি আসছি, হ্যাঁ একটু আমাকে একটু সময় দেন।
দাঁড়ান খালা, এটা রেকর্ডিংটা তো হচ্ছে না। স্টার্ট হয়েছে রেকর্ডিংটা, একটু দেখেন তো। মুশফিক বলেন, রেকর্ডিং কি স্টার্ট হয়েছে? জি ম্যাম। জি ম্যাম, হয়েছে ম্যাম। আচ্ছা, তো আমরা যেটাতে ছিলাম সেটা হচ্ছে গিয়ে যে আমরা দেখতে পেলাম যে ফর দ্য স্ট্রেঞ্জ রিজন, বিকজ দ্য লিকুইড, যেটাকে আমরা দেখছিলাম যে কমার্শিয়াল বন্ড, সেটা হচ্ছে গিয়ে লেস লিকুইড। এই কারণে হচ্ছে গিয়ে কমার্শিয়াল বন্ডের ডিমান্ড কমে গেল, এবং যেহেতু আমরা বন্ড পারচেজ করতে চাচ্ছি, মানে উই ওয়ান্ট টু ইনভেস্ট, তো আমাদের সেই ডিজায়ারটা থেকে ইনভেস্টমেন্টটা হচ্ছে গিয়ে আপনার বেড়ে গেল। এবং সেই আমাদের ডিজায়ার থেকে যখন ইনভেস্টমেন্টটা বেড়ে গেল, এটা হচ্ছে গিয়ে আপনার চলে গেল হচ্ছে গিয়ে এটা ইনক্রিজ করলো হচ্ছে গিয়ে আমার ট্রেজারি বন্ডের যে ডিমান্ড সাইড, যেটা সেটা ইনক্রিজ করলো, এবং এই ডিমান্ড কার্ভটা D1 থেকে শিফট করে D2 তে চলে গেল। তো যখনই ডিমান্ড কার্ভটা ইনক্রিজ করে আমার রাইট ওয়ার্ডে শিফট করলো, আমি দেখলাম যে yes, the price of bond increases, but along with this the interest rate, which means আমার যে ট্রেজারি বন্ড যেটা ছিল সেটার কিন্তু ইন্টারেস্ট রেটটাও বাড়ছে, সেটা আমরা I1 থেকে I2T তে চলে যেতে দেখলাম। তাহলে যদি আমি ওভারঅল দুইটার মধ্যে দুইটা ডিমান্ড, দুই ধরনের যে বন্ড আছে, সেই দুইটা বন্ডের মধ্যে যদি ইন্টারেস্ট রেটের ডিফারেন্সটা দেখি, হুইচ আওয়ার লিকুইড প্রিমিয়াম, সো দিস অ্যামাউন্ট, আমি এখানেও দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমার নতুন ইন্টারেস্ট রেট ফর দ্য কমার্শিয়াল বন্ড, and for the treasury bond this is our new interest rate. So দুটার মধ্যে যে ডিফারেন্স রেট, সেটা কিন্তু আমরা লিকুইড প্রিমিয়াম দেখতে পাচ্ছি, এবং আমরা দেখতে পাচ্ছি যে ডিফারেন্সটা খুব বেশি, এবং এই ডিফারেন্সটা যত বেশি হবে আমাদের কিন্তু দেখা যাবে যে আমাদের কর্পোরেট বন্ডের যে ডিমান্ড যেটা, সেটা তত ফল করবে। সো এই ডিফারেন্সটা যত লো হবে তত হচ্ছে কি কর্পোরেট বন্ডের ডিমান্ডটা বাড়বে। সো তাহলে আবারও একবার জাস্ট শর্টকাটে বলছি। So the corporate bond, they are less liquid. That's why from the original situation, its demand decreases, its demand falls to D1 to D2. So for that purposes, price of corporate bond and the interest rate of corporate bond both falls here. So when the interest rate on corporate bond falls, so the investor, they would love to invest on the treasury bond or the government bond, so that from the original scenario the demand for treasury bond increases. So for that purposes the price level also increases and the interest rate also increases. So এই দুটাকে কিন্তু আবার শর্টকাটে এখানে অ্যারো গুলো দিয়ে বলা আছে, যে আমরা দেখতে পাচ্ছি যে যেমন রিলেটিভলি মোর লিকুইডিটি ট্রেজারি বন্ড সেটা ইনক্রিজ করছে, যে সো এটা রাইট শিফটে করে গেল, প্রাইসটাও ইনক্রিজ করলো, ইন্টারেস্ট রেটটা যে ফল হলো, এগুলো কিন্তু সবগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এরপরে চলে যাব হচ্ছে কি আমরা we will talk about the third factor, যেটাও কিনা আমাদের রিস্ক স্ট্রাকচারে হচ্ছে গিয়ে ইম্পর্টেন্স ফেলে, সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স ফ্যাক্টর। সো ইনকাম ট্যাক্সটা কি, যে ইনকাম ট্যাক্সটা হচ্ছে গিয়ে যে আমরা সাধারণত একটা ফিক্সড অ্যামাউন্ট মানে আর্ন করার পরে উই হ্যাভ টু পে সাম ট্যাক্সেস টু দ্য গভর্নমেন্ট। হ্যাঁ, এবং সেটাতে হচ্ছে গিয়ে সেটা সাধারণত আমরা ইনকাম ট্যাক্স বলে থাকি। এখন আমরা যেটা হয় যে ইনকাম ট্যাক্সটা হচ্ছে গিয়ে আমি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল পার্সন আমাকেও ইনকাম ট্যাক্স দিতে হয়, আবার হচ্ছে গিয়ে আমি যদি অ্যাজ এ ফার্মকেও কিন্তু ইনকাম ট্যাক্সটা দিতে হয়। সো ইনকাম ট্যাক্সটা আসলে আমরা যে আর্নিংটাকে বলি এটাকে ট্যাক্সেবল আর্নিংটা ক্রস করতে হয়। সো বাংলাদেশের বেসিস একটা ট্যাক্সেবল আর্নিং আছে, যে কোনো কান্ট্রির বেসিস একটা ট্যাক্সেবল আর্নিং থাকে, এবং মেইনলি আমরা যদি আমার রিয়েল ইনকামের কথা বলি, রিয়েল ইনকামটা বলতে কিন্তু আমরা এরকমই বুঝি যে ইনকাম ট্যাক্স এবং আদার্স যে গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হয়, তো আমরা ওগুলোকে বাদ দিলাম, জাস্ট ইনকাম ট্যাক্সটাকে বলি। সো আমি যদি ইনকামকে আসলে ওয়াই দিয়ে ডিনোট করি, ইনকামকে ইকোনমিক্সে ক্যাপিটাল ওয়াই দিয়ে ডিনোট করা হয়। সো এই ওয়াইটা বলতে আসলে আমরা বুঝি হচ্ছে গিয়ে আপনার অরিজিনাল যে ইনকাম ছিল সেটা থেকে যখন হচ্ছে কি আপনি আপনার ইনকাম ট্যাক্সটাকে ডিডাক্ট করবেন, অর্থাৎ ইনকাম ট্যাক্সটা যখন আপনি পে করে ফেলবেন, দেন যে অ্যামাউন্টটা বাকি থাকবে সেটাই হচ্ছে আপনার ইনকাম ওয়াই। এটাই বলতে চাচ্ছিলাম। এখন সেটা হচ্ছে কি আমি যদি একটা ফ্যাক্টরির জন্য চিন্তা করি, তার জন্য ইনকাম যেমন সেম হবে, একজন ইন্ডিভিজুয়াল পার্সনের জন্য কিন্তু ইনকামটা সেমই হবে, একজন ইন্ডিভিজুয়াল পার্সনের জন্য কিন্তু ইনকামটা সেমই হবে।
এরপরে চলে আসি ইনকাম ট্যাক্স অ্যাকচুয়ালি কিভাবে ফ্যাক্টর হয়। আমি আর্ন করছি, সেখানে হচ্ছে কি ইনকাম ট্যাক্স দিচ্ছি। তো এখানে আসলে ইনকাম ট্যাক্স কিভাবে ইন্টারেস্ট রেটের সাথে মানে বা রিস্ক স্ট্রাকচারের সাথে আমার হচ্ছে গিয়ে একটা ইম্প্যাক্ট ফেলবে, সেটা একটা খুব টুইস্টের একটা বিষয়। তো যদি আপনি কখনো ট্যাক্স রিটার্ন সাবমিট করে থাকেন, সেখানে আপনারা জেনে থাকবেন যে ইফ ইউ ইনভেস্ট ইন গভর্নমেন্ট অর স্টেট ওন থিং or if you invest on the municipal bond, এখানে মিউনিসিপাল বন্ড বা আমি আর একটা নাম বলেছিলাম মনে পড়তেছে না, কর্পোরেশন বন্ড যেটা বলছিলাম, যে এগুলোতে যদি আমরা ইনভেস্ট করে থাকি, এটা ইউএস এর ইকোনমি ওয়াইজ বাংলাদেশে হচ্ছে গিয়ে বাংলাদেশের গভর্নমেন্টের বিভিন্ন ফান্ড থাকে, যেমন জাকাত ফান্ড আছে, তারপরে হচ্ছে ক্যান্সার আক্রান্তদের জন্য ওখানে একটা ফান্ড আছে। এই ধরনের ফান্ডে যদি আপনি ইনভেস্ট করেন, অথবা হচ্ছে গিয়ে আপনি যদি সরকারি যে বন্ড গুলো আছে সেগুলো যদি আপনি কিনে থাকেন, সেই ক্ষেত্রে আপনি ওইটা থেকে যে ওখানে তো আপনি একটা ইনভেস্ট করছেন, ওটা থেকে যে রিটার্নটা পাবেন সেটা আহ, আপনার ওটার উপর আপনার ট্যাক্স দিতে হবে না, অর্থাৎ ট্যাক্সে আপনি একটা রিবেট পেয়ে যাবেন। অর্থাৎ ট্যাক্স থেকে আপনাকে উল্টো হচ্ছে গিয়ে মানে আপনার ইনকাম ট্যাক্স উল্টো কমে আসবে। সাপোজ আপনি ধরেন 1 লাখ টাকা ইনভেস্ট করলেন গভর্নমেন্ট বন্ডে, সেটা একটা পার্সেন্টেজ থাকে লাইক 5% or 10%, এতটুকু পরিমাণ ট্যাক্স তখন আপনার টোটাল ইনকাম ট্যাক্স থেকে কমে আসবে। বুঝাতে পারছি বিষয়টা? ধরেন আপনার ইনকাম ট্যাক্স আসছে 10,000 টাকা আপনার ইনকামের উপর ক্যালকুলেশন করে, কিন্তু আপনার ইনভেস্টমেন্ট আছে হচ্ছে কি 1 লাখ টাকা, এবং 1 লাখ টাকা ইনভেস্ট করলে গভর্নমেন্ট বলেছে যে এটার ক্ষেত্রে 5% ট্যাক্স আপনাকে মানে রিবেট দিবে। সো 5% হিসেবে 1 লাখ টাকার 5% which means 5,000 টাকা। তাহলে তখন ওই 10,000 থেকে কিন্তু আপনার এই 5,000 টাকা বাকি বাদ যাবে, যেহেতু আপনি 10,000 টাকা যদিও আপনার ইনকাম ট্যাক্স ছিল, কিন্তু যেহেতু আপনি গভর্নমেন্ট সেভিং সার্টিফিকেটে ইনভেস্ট করে রেখেছেন, সেখানে 5,000 টাকা ট্যাক্স রিবেট পাচ্ছেন। তো ফাইনালি আপনাকে অনলি 5,000 টাকা ইনকাম ট্যাক্স দিতে হবে। আপনি বলেন তাহলে ম্যাডাম যদি 2 লাখ টাকা ইনভেস্ট করতাম তাহলে হয়তো এটা পুরোই ট্যাক্স দিতে হতো না, এরকমও হয় অনেক সময়। তো এইটা হচ্ছে গিয়ে গভর্নমেন্ট সেভিং সার্টিফিকেটে ইনভেস্ট করার একটা সুবিধা, যেটা কর্পোরেট বন্ডে থাকে না। হ্যাঁ, আমিও নিজেও জানতাম না যে কমার্শিয়াল বন্ড বা কর্পোরেট বন্ড আর ফুললি ট্যাক্সেবল, অর্থাৎ দেয়ার ইজ নো ট্যাক্স রিডাকশন ইন দা কর্পোরেট বন্ড। সো এই ট্যাক্স রিবেটের কথা যেটাকে বলছি, সেটা একমাত্র আমার হচ্ছে গিয়ে আপনার গভর্নমেন্ট বন্ডে আছে। তাহলে এখন কমন সেন্সে আসি, গভর্নমেন্ট বন্ড পারচেজ করলে আমার সেভিংস হচ্ছে, প্লাস হচ্ছে আমি ট্যাক্স রিবেট পাচ্ছি। ইন দা আদার হ্যান্ড আমি কমার্শিয়াল বন্ড পারচেজ করতে গেলে আমার ইনভেস্ট হচ্ছে ঠিকই, কিন্তু গভর্নমেন্ট বন্ড মোর সিকিউর, মোর লিকুইড, and I can have the tax rebate from there. But the commercial bank that is less liquid, it has more default risk and it's fully taxable. So আমি আসলে কোনটার দিকে যাব? আমি কি কমার্শিয়াল বন্ডের দিকে যাব, বেশি বেশি কমার্শিয়াল বন্ড কিনবো এই ক্ষেত্রে? কেউ কিছু বলে না, সবাই ঘুমায় গেছে। না ম্যাম। তো এইটা হচ্ছে কমন ব্যাপার, যখনই আমরা দেখব যে যেহেতু কমার্শিয়াল বন্ডে আমি ইনভেস্ট করলে এটার রিটার্নটা আমার ফুললি ট্যাক্সেবল, অ্যান্ড গভর্নমেন্ট বন্ডে ইনভেস্ট করলে এই রিটার্নটা আমার লেস মানে ট্যাক্সেবল তো তাই, উল্টো হচ্ছে আমি রিবেট পাবো, অর্থাৎ এটাকে বাংলা এরকম বলে যে ট্যাক্স রেওয়াত কি জানি এরকম বলে, অর্থাৎ ট্যাক্স উল্টো আমার কমে আসবে। তো ইটস আ কমন সেন্স আমরা হচ্ছে গিয়ে আপনার কমার্শিয়াল বন্ডের থেকে ট্রেজারি বন্ডে হচ্ছে ইনভেস্ট করতে বেশি পছন্দ করব। তো এখানে একটা এক্সাম্পল দিয়ে বলেছে যে কিভাবে এই হিসেবটা করে, আমি যেটা বলছিলাম। সো আপনার বলেছে যে আপনার হচ্ছে গিয়ে 31% ট্যাক্স আপনার এসেছে, কিন্তু আপনার একটা ট্রেজারি বন্ড কেনা আছে, সেটা থেকে আপনি 10% হচ্ছে গিয়ে রিবেট পাওয়ার কথা। তো তাহলে হচ্ছে গিয়ে আপনার ট্যাক্সটা হওয়া উচিত কত, 31 থেকে আপনি 10% কমিয়ে যেটুকু আসবে সেটা হচ্ছে গিয়ে আপনার ট্যাক্স রিটার্ন আপনাকে দিতে হবে, এরকম। তো এত হচ্ছে গিয়ে বুশ ট্যাক্স কাট এগুলোতে না, যে বুশ কি করেছিল এগুলো আমার হেডেক না, আমি জাস্ট এখন দেখবো হচ্ছে গিয়ে যে এই যে ট্যাক্স অ্যাডভান্টেজেস, হ্যাঁ, যে মিউনিসিপাল বন্ড বা ট্রেজারি বন্ড যেটাকে আমি বলছি, সেটাতে হচ্ছে গিয়ে আমরা যে কিভাবে ট্যাক্স অ্যাডভান্টেজেসটা কিভাবে পাই, এবং সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমার এখানে কাজটা কিভাবে করে আমরা কিন্তু সেটা একটু দেখবো।
সো এখানে হচ্ছে গিয়ে আমরা মিউনিসিপাল বন্ডের মানে কমার্শিয়াল বন্ড হিসেবে আমরা মিউনিসিপাল বন্ডের এটা দেখতে পাচ্ছি, আর হচ্ছে গিয়ে ট্রেজারি বন্ড হিসেবে আমরা হচ্ছে গভর্নমেন্ট বন্ডটা দেখতে পাচ্ছি। এটাও হচ্ছে একই রকম, আমরা যে এর আগে হচ্ছে গিয়ে লিকুইডিটি বা ডিফল্ট রিস্ক যেটা পড়েছি ঠিক সেম ওয়েতে যাবে, কিন্তু এটা হচ্ছে অপোজিট উইল হ্যাপেন্স হিয়ার। সো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে যে মিউনিসিপাল বন্ডটা আছে সেটা হচ্ছে গিয়ে, আমি যদি ইউএস ইকোনমি ওয়াইজ চিন্তা করি তাহলে ওটার মিউনিসিপাল বন্ড থেকে আমরা হচ্ছে উই উইল গেট মোর ট্যাক্স রিটার্ন। সো রিবেটটা আমরা কিন্তু এখান থেকে বেশি পাই। তো রিবেটটা যেহেতু আমরা মিউনিসিপাল বন্ড থেকে বেশি পাই, সেই ক্ষেত্রে যেটা হয় যে এই ধরনের বন্ডের ডিমান্ডটা, অরিজিনালি ডিমান্ড ছিল D1, সাপ্লাই ছিল SM। যখন এই ধরনের বন্ডে আমি দেখতে পাচ্ছি যে আমি যেহেতু রিবেট বেশি পাবো, সো আমি এই বন্ডের ডিমান্ড বাড়িয়ে দিব। সো অরিজিনালি প্রাইস ছিল হচ্ছে P1 এবং কম্পারেটিভলি ইন্টারেস্ট রেট ছিল I1। তো যখনই আমার ইন্টারেস্ট রেটটা আমি ডিমান্ডটা বাড়াই দিচ্ছি, এটা হচ্ছে গিয়ে ডিমান্ড কার্ভটা শিফট করে গেল লেফট ওয়ার্ডে এবং হচ্ছে সরি রাইট ওয়ার্ডে, এবং নিউ ডিমান্ড কার্ভটা পেলাম হচ্ছে D2M। সো সেখান থেকে হচ্ছে গিয়ে আমি দেখলাম যে আমার প্রাইসটা কিন্তু কিছুটা হলেও বাড়লো, প্রাইসটাও কিন্তু আমার বাড়ছে। কিন্তু যেহেতু আমরা জানি যে প্রাইসটা বেড়ে যাচ্ছে, কিন্তু আমরা যেটা জানি যে ইন্টারেস্ট রেটের ক্ষেত্রে এটা হচ্ছে লোয়ার ক্যাপ, যত নিচের দিকে মানে যত আমি উপরের দিকে যাবো ইন্টারেস্ট রেটটা ফল করবে। সো এই ক্ষেত্রে কিন্তু আমি আবার দেখতে পাচ্ছি যে আমার যদিও I থেকে I2 তে গেলাম, আমার কিন্তু ইন্টারেস্ট রেটটা সেভাবে বাড়লো না, অর্থাৎ ইন্টারেস্ট রেটটা আমার কমে গেল। যেহেতু এটা লোয়ার ক্যাপস বুঝেছে, অর্থাৎ নিচের দিকে গেলে আমি বাড়বো, এইভাবে বুঝবো। মানে ইন্টারেস্ট রেটটা ইনক্রিজ করবে যত আমি লোয়ার ফোল্ডে যাবো। আচ্ছা, এটা বুঝলাম কিভাবে? এটা হচ্ছে গিয়ে এখানে আমার ইনফরমেশনটা এইভাবে দেওয়া আছে, এই যে খেয়াল করে দেখেন এখানে বলে দিয়েছে যে যত লোয়ার এন্ডে যাব তত হচ্ছে কি আমার ইন্টারেস্ট রেট পাবো। আমার তো এখানে লোয়ার এন্ডে যায়নি, আমার এখানে হচ্ছে আপার এন্ডে গিয়েছে। আমি কিন্তু বলবো যে এখানে আমার ইন্টারেস্ট রেটটা কিন্তু কি ড্র করলাম, এখানে কিন্তু আমার ইন্টারেস্ট রেটটা ফল করছে। তো এখন একই জিনিস, তাহলে যেহেতু হচ্ছে গিয়ে এটা কেন হলো, কাজ আমরা এখানে ট্রেজারি বন্ড যেটা পাচ্ছিলাম, এখানে দুইটা বন্ডের মধ্যে কম্পারিজন দেখিয়েছে, মিউনিসিপাল বন্ড এন্ড গভর্নমেন্টের যে লং টার্ম ট্রেজারি বন্ড। ইউএস এর যে সিস্টেম, সেখানে ওদের যে গভর্নমেন্ট ট্রেজারি বন্ড সেগুলোতে আবার ট্যাক্স রিবেট পাওয়া যায় না, কিন্তু লোকাল গভর্নমেন্ট যে মিউনিসিপাল বন্ড গুলো ইস্যু করে সেগুলোতে আবার ট্যাক্স রিবেট পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে যেহেতু আমি ট্যাক্স রিবেটই পাবো না, আমি এটা ডিমান্ড কমাই দিলাম, ডিমান্ড একদমই কমাই দিলাম, এবং এই যে ডিমান্ড কমাই দিলাম, এই কারণে অবভিয়াসলি প্রাইস ফল করলো। প্রাইস ফল করার সাথে সাথে ইন্টারেস্টও বেড়ে গেল। ইন্টারেস্ট বাড়লে কি হবে, কিন্তু আমি তো এটা থেকে হচ্ছে কি ট্যাক্স রিবেট পাবো না, তো আমি কি শুধু শুধু নিজের পকেটে পয়সা খরচ করতে যাবো? সো আমি এই ডিমান্ডটা নিয়ে যাব হচ্ছে গিয়ে আমার মিউনিসিপাল বন্ডে। সো মিউনিসিপাল বন্ডে ডিমান্ড বাড়িয়ে দিলাম। সো এটা লিকুইডিটি মার্কেট বা লিকুইডিটি বা আপনি যদি ডিফল্ট রিস্কের সাথে কম্পেয়ার করেন অলমোস্ট সেম, জাস্ট অপোজিটটা এখানে হয়েছে। যে এখানে যেমন আমরা দেখতে পাচ্ছেন যে কমার্শিয়াল মার্কেটে সবসময় হচ্ছে আমার ডিমান্ডটা ফল করছিল, এখানে উল্টো হয়েছে। কমার্শিয়াল মার্কেট বলে এখানে কিছু নাই, এখানে যেহেতু ট্যাক্স রিবেটের কথা, সেটা অবভিয়াসলি দুই ধরনের গভর্নমেন্টেরই দুই ধরনের বন্ডের মধ্যে এক্সাম্পল দিয়েছে, যেটাতে একটাতে হচ্ছে কি ট্যাক্স রিবেট পাওয়া যায়, একটাতে পাওয়া যায় না। আমরা দেখতে পাচ্ছি যে কমার্শিয়াল মার্কেট যেখানে আমরা ট্যাক্স রিবেট পাচ্ছি, সেখানে হচ্ছে গিয়ে আমার ডিমান্ড বাড়ছে এবং সেটার ইন্টারেস্ট রেট কম হওয়া সত্ত্বেও সেটার কিন্তু আমরা বেশ হাই অ্যামাউন্টে কিনছি, কিন্তু যেটা হচ্ছে গিয়ে ট্যাক্স রিবেট নাই সেটাতে আমরা কম কিনছি। দ্যাটস ইট। তো এবার একটু বইয়ে চলে যাব আমরা, যে বুশে যে ট্যাক্স কার্ড যেটা, সেটা নিয়ে আসলে উনি কি বলেছিলেন সেটা নিয়ে আমরা একটু যাব। সো বুশের ট্যাক্স কার্ড যেটা হয়েছিল সেটা হচ্ছে গিয়ে জুনিয়র বুশ যখন ক্ষমতায় আসলেন, জুনিয়র বুশ কিন্তু ক্ষমতা থেকে যাওয়ার পরেই হচ্ছে গিয়ে আপনার যেটা হয় যে আপনার ইয়াটা বেড়ে যেতে থাকে, যে ইউএস এর ইকোনমিটা একটু কলাপস হতে থাকে। সো রিপাবলিকান যেহেতু উনি ছিলেন, এদের সিস্টেমটা থাকে হচ্ছে গিয়ে যে এরা ইনভেস্টমেন্ট বা বিজনেসটাকে বেশি ফোকাস করে। তো এই ক্ষেত্রে উনি কি করলেন, উনি হচ্ছেন গিয়ে ট্যাক্সটা ওভারঅল ট্যাক্সটা কমিয়ে দিলেন। হ্যাঁ, সো দেখা যাচ্ছিল যে ট্যাক্স বার্ডেনটা কমায় দেওয়ার কারণে মানে ওদের জনগণের উপরে যে ট্যাক্সটা, হ্যাঁ, সেটা কমাই দিচ্ছে। তো এটা যেহেতু কমাই দিল, কমাই দেওয়াটা এই যে এরকম বলছে যে কত পার্সেন্ট কমিয়েছে, 39 থেকে 35% এভাবে কমাই দিল।
তো এইভাবে যখন ট্যাক্সটা কমাই দিচ্ছে তাহলে আমার কি হলো, আমার কাছে হচ্ছে গিয়ে আমি ধরেন আগে 100 টাকার এগেনস্টে 10 টাকা ট্যাক্স দিতাম, এখন 100 টাকার এগেনস্টে যদি আমাকে 1 টাকা ট্যাক্স দিতে হয় তাহলে তো আমার কাছে এখন অনেক টাকা, মানে আগের তুলনায় বেশি টাকা। অর্থাৎ যদি আরো একটু বেশি অ্যামাউন্ট হচ্ছে, আগে ধরেন 10 লাখ টাকা আমাকে 1 লাখ টাকা গভর্নমেন্টকে দিয়ে দিতে হতো ট্যাক্স হিসেবে, এখন 10 লাখ টাকা আমি মাত্র 1000 টাকা ধরেন ট্যাক্স দিচ্ছি। তাহলে কি হবে, তাহলে হচ্ছে কি আমার হাতে হিউজ একটা অ্যামাউন্ট সেভ হয়ে যাবে না? সো হিউজ অ্যামাউন্ট যখন সেভ হয়ে যাবে তখন আমি কি করতে যাব, ইনভেস্ট করতে যাব। ইনভেস্ট করতে যে যেটা হলো যে এই যে লো গ্রেডের যে বন্ড গুলো আছে সেগুলোকেও আমরা কিন্তু পারচেস করতে শুরু করলাম। সো ওগুলো কিন্তু হাই ডিফল্ট রিস্ক, অর্থাৎ ওটা কিন্তু রিটার্ন আমরা পাবো না, এটা জানি। তো ওই যে আমি বলেছিলাম যে একটা বন্ড মার্কেটে একটা ইমব্যালেন্স হয়ে যায়, যে দেখা গিয়েছিল যে হাউজিং অনেক কোম্পানির বন্ড কিনে রাখা হয়েছিল কিন্তু পরবর্তীতে যখন এটা সেল করতে যায় দেখে যে এটা কোনো মার্কেট ভ্যালু নাই, অর্থাৎ এই ধরনের কোম্পানি এক্সিস্ট করে না, কিন্তু সেই কোম্পানি বন্ড কিনে বসে আছে। সো এই কারণে এই যে একটা মানে ট্যাক্স কাটের এটা আর একটা অ্যাটেম্প হিসেবে কিন্তু আমরা বলতে পারি যে আমরা যে রিসেশনটা দেখেছিলাম 2009-এ, এটা কিন্তু ওয়ান অফ দ্য রিজন এই বুশের ট্যাক্স কাট থেকে আসা। এখন যদি আবার বুশের ট্যাক্স কাট রিপিট হয় তাহলে কি হবে? সো এই ক্ষেত্রে যেটা হবে যে আমার যদি এমন হয় যে মিউনিসিপাল বন্ড গুলো, যেটা বুশের ট্যাক্স কাটের ক্ষেত্রে কিন্তু তখন এই যে এরকম হয়ে গেল যে মিউনিসিপাল বন্ডের ডিমান্ডটা বেড়ে গেল, যেটা কিনা বাড়ার কথা না, যেটা সেটাই হলো, মানে এই যে যেটা বলছিলাম ট্রেজারি বন্ডের তুলনায়। তো এখন যদি আবারও হচ্ছে গিয়ে আমার সেম জিনিসটা রিপিট করা হয়, যে কোনো কারণে সাপোজ ধরেন জো বাইডেনের ক্ষমতা আসছে, সো সে যদি মনে করে যে আমি ট্যাক্স কার্টে যাব বা মানে আমি ট্রেজারি বন্ডের উপর ডিপেন্ডেন্সি কমাবো বা এরকম সে যদি চিন্তা করে, সো সেম থিং উইল হ্যাপেন এগেন। অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে ট্রেজারি সিকিউরিটি যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা একটা হাই ইন্টারেস্ট রেটে পাবো, কিন্তু ওগুলো ডিমান্ডটা ফল করবে। অন দা অপোজিট হ্যান্ড, দা মিউনিসিপাল বন্ড সেগুলা কিন্তু সেটা ডিমান্ড কিন্তু ইনক্রিজ করবে, এবং সেখান থেকে হচ্ছে গিয়ে আমরা কি বলা যায় যে মিউনিসিপাল বন্ডের আমার ডিমান্ডটা বাড়বে। এবার চলে যাই যে টার্ম স্ট্রাকচার, যেটা দেখবো যে টার্মটা অর্থাৎ লং টার্মের জন্য আমরা হচ্ছে গিয়ে মানে নিব লোনটা, সরি ইন্টারেস্ট রেটটা লং টার্মে পে করবে না আমার হচ্ছে কি শর্ট টার্মে পে করবে, এটার একটা বিষয় আছে, সেটার উপরেও কিন্তু ইন্টারেস্ট রেটটা ডিপেন্ড করে। এবং এটার জন্য আমাদের ম্যাচুরিটি বিষয়টা বুঝতে হবে। ম্যাচুরিটি হচ্ছে একটা নির্দিষ্ট ডেট, যে ডেটে আমার সিকিউরিটিটা হচ্ছে গিয়ে মানে উইথ ইন্টারেস্ট রেট আমাকে পে করার একটা বিষয় থাকে, সেই ডেটটাকে আমরা সাধারণত ম্যাচুরিটি বলে থাকি। সো কমন সেন্স যেটা বলে, আমি যত লং টার্মের জন্য হচ্ছে গিয়ে আপনার সিকিউরিটিটাকে হচ্ছে গিয়ে আমি ইনভেস্ট করব, বা ম্যাচুরিটি ডেটটা আমার যত লং টার্মে হবে তত হচ্ছে গিয়ে আমার ইন্টারেস্ট রেটটা বা ইল্ড যেটাকে বলছি সেটা বাড়তে থাকবে। যেমন আমি হচ্ছে গিয়ে এখানে একটা ম্যাচুরিটি দেখতেছি ইয়ার ওয়াইজ দেখাচ্ছে, সো যখন এটা 1 মান্থের জন্য ছিল সেটার ইন্টারেস্ট রেটটা অনলি 1.5%, বাট এটা যখন হচ্ছে কি 2 ইয়ার্স এর জন্য হয়ে গেল এটার ইন্টারেস্ট রেটটা বেড়ে 3% হয়ে গেল, যখন এটাকে 5 ইয়ার্স এর জন্য না হলে এটার ইন্টারেস্ট রেটটা বেড়ে 4.5 হলো, বা এটা যখন 10 ইয়ার্স এর জন্য হলো সেটা কিন্তু আরো বাড়তে শুরু করলো। সো বিষয়টা আসলে এরকমই দাঁড়ায় যে যত লং টার্মের জন্য আপনি হচ্ছেন গিয়ে ইন্টারেস্ট, আপনি যত লং টার্মের জন্য হচ্ছে কি আপনার বন্ডটাকে ইনভেস্ট করবেন তত হচ্ছে গিয়ে আপনার এখানে আপনার সিকিউরিটিটা যেটা আছে সেটার হচ্ছে গিয়ে আপনার ভ্যালুটা বাড়তে থাকবে, ইন্টারেস্ট রেটটা আপনি ততটা বেশি বাড়তে থাকবে। সো টার্ম স্ট্রাকচার নিয়ে আমি তেমন একটা আর হচ্ছে গিয়ে কথা বলবো না, এটা হচ্ছে অত ইম্পর্টেন্ট না আমার জন্য। যে রিস্ক ফ্যাক্টর গুলো ছিল সেগুলো হচ্ছে গিয়ে যাব, আমি যেহেতু ম্যাথমেটিক্যাল পোর্শন গুলো আপনাদের জন্য অ্যাভয়েড করছি, সো এখানে কোনো ম্যাথমেটিক্যাল পোর্শনে আমি যাচ্ছি না। সো আজকের ক্লাসে এটা আমার চ্যাপ্টার 5 এর অংশ ছিল। আজকের ক্লাসে আমি আরেকটা নতুন টপিক স্টার্ট করব, দ্যাটস অ্যাবাউট দ্য মানি মার্কেট, অর্থাৎ মনিটারি থিওরি যেটা আছে আমি সেটা নিয়ে আসলে আলোচনা করতে যাচ্ছিলাম। তো আমাকে একটু সময় দেন, আমি এটা স্লাইডটা একটু ওপেন করে নিই। সো সোফার আজকে এতক্ষণ পর্যন্ত যা যা বললাম এটা নিয়ে কোনো সমস্যা আছে নাকি? যদি না বলেন তাহলে তো আমি বুঝতে পারবো না।
না ম্যাম, এটা নিয়ে সমস্যা নেই ম্যাম। আমাদের প্রেজেন্টেশনটা কবে হবে? আচ্ছা, প্রেজেন্টেশনের বিষয়টা একটু বলি। আমি মনে হয় বলে দিয়েছি যে আপনাদের প্রেজেন্টেশন আমি নিব হচ্ছে কি ভিডিও প্রেজেন্টেশন, এটা কি বলেছি? জি ম্যাম। জি ম্যাম। ভিডিও প্রেজেন্টেশন নিব এবং ভিডিও প্রেজেন্টেশনে যেটা হবে যে আপনারা ভিডিওটা মেক করে নিয়ে আসবেন। মেক করে নিয়ে আসবেন বলতে বোঝাচ্ছি যে আপনাদের জন্য একটা ফোল্ডার ক্রিয়েট করব, সেই ফোল্ডারে আপনারা হচ্ছেন গিয়ে আপনাদের ভিডিওটা আপলোড করে দিবেন। এখন ভিডিও প্রেজেন্টেশনটার জন্য হ্যাঁ বলেন। ম্যাম ভিডিও রেকর্ড করে আপলোড করে দিব আমরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিডিওটা রেকর্ড করে আপনারা হচ্ছেন আপলোড করে দিবেন। এবং সেক্ষেত্রে যেটা হবে যে ডিউরেশনটা আমি বলে দিচ্ছি, দ্য ডিউরেশন উইল বি 5 মিনিটস, মিনিমাম 5 মিনিটস কথা বলতে হবে। আজকে ক্লাস শেষে আমি হচ্ছে আপনাদের সাথে একটা ফোল্ডার ওপেন করে দিব আপনাদের গুগল ক্লাসরুমে, দ্যাটস অ্যাবাউট দ্য টপিক অফ ভিডিও প্রেজেন্টেশন। ওখানে আপনি আপনার পছন্দ মতো এতদিন পর্যন্ত আমরা যা যা পড়েছি সেখান থেকে আপনি 5 মিনিটস কথা বলতে পারবেন এরকম একটা টপিক আপনি কিন্তু নিয়ে আসবেন। এন্ড আপনার একই কথা, আপনার ল্যাঙ্গুয়েজ হবে হচ্ছে ইংলিশ। এন্ড আমি আপনাকে ফর্মালে হচ্ছে কি এক্সপেক্ট করছি আপনার ভিডিও প্রেজেন্টেশন আপনি ফর্মালে থাকবেন, সেই টপিকটা নিয়ে আপনি কথা বলবেন। কোন ডিভাইস ইউজ করে আপনি রেকর্ড করবেন এটা আপনার ইচ্ছা, আপনি আপনার ল্যাপটপও ইউজ করতে পারেন, আপনি আপনার মোবাইলে ইউজ করতে পারেন, আপনার ফ্রেন্ডের মোবাইল দিয়েও চাইলে ভিডিও রেকর্ড করে আমাকে পাঠাতে পারেন। জাস্ট আমার রিকোয়ারমেন্টটা হচ্ছে গিয়ে যাতে আপনার ভয়েসটা ক্লিয়ার থাকে। যেন আমি এক্ষেত্রে আমার এক্সাম্পল সবসময় দিচ্ছি, আমি যখন ক্লাস নিই আমি চেষ্টা করি আমি একটু ঠান্ডা প্লেসে বসে ক্লাস নিতে, যাতে আমার ব্যাকগ্রাউন্ডে কোনো নয়েজ না আসে। আমার বাসায় কিন্তু অনেক মানুষ, আমার বাসায় আমার ফুল ফ্যামিলি আছে, 10 মেম্বার্স আর দেয়ার, বাট দেখেন কোনো শব্দ আসে না, বিকজ আমি রুমটাকে এইভাবে সেট আপ করে নিই যাতে ক্লাস নেওয়ার সময় আমাকে কোনোভাবে কেউ ডিস্টার্ব না করতো। আমিও যেটা এক্সপেক্ট করবো যে আপনার যে ভিডিও প্রেজেন্টেশনটা হবে সেখানে কোনো ব্যাকগ্রাউন্ড নয়েজ আসবে না, আপনি আপনার জাস্ট আমি আপনার কথা শুনতে পারবো এরকম। এখন সেটা আপনি ইনডোরে করবেন অর্থাৎ রুমে বসেও ভিডিওটা নিতে পারেন, আপনি আউটডোরে নিতে পারেন, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা যাতে মেসি না হয়, ব্যাকগ্রাউন্ডটা যাতে খুব মানে মেসি একটা ব্যাকগ্রাউন্ড আমি দেখতে পাই এরকম কোনো, আমি জাস্ট একটা ক্লিন ব্যাকগ্রাউন্ড চাচ্ছি, এতটুকু। আচ্ছা হ্যাঁ, সাহারা বলেন। ম্যাম কারো সিলেক্টেড মানে টপিকের সাথে যদি কারোটা মিলে যায় সেক্ষেত্রে কি মানে আমি সমস্যা একটু হবে? মডিফিকেশন করে দিব সেক্ষেত্রে। যেমন আচ্ছা আজকে সকালে যেমন টপিক আমি কিন্তু অনেকগুলোতে রিপিটেড পাচ্ছি, তো সেক্ষেত্রে প্রত্যেকটা জি সবার টপিকটা পাওয়ার পর মানে সকালে আমার আরেকটা ক্লাস ছিল ওই জন্য আমি সকাল সকাল করছি। তো ম্যানেজার জি ইকোনমিক্স যেটা আমি পেয়েছি যে বেশ রিপিট পেয়েছি, বা আমার বিবিএর কোর্সেও তো আমি ভিডিও প্রেজেন্টেশন নিয়েছি, ওদেরও বেশ রিপিট পাচ্ছি। তো রিপিট গুলো আসলে আমি সাধারণত একটু মডিফিকেশন করে দিই, সেটা করে দেবো হয়তো বা। আচ্ছা জি ম্যাম। আরেকটু আসি, আমি এটার জন্য আপনাদেরকে প্রেইজি ইউজ করতে বলেছিলাম। চাইলে আপনি হচ্ছেন প্রেইজি টুলসটা ইউজ করে আপনি একটা ভিডিও প্রেজেন্টেশন মেক করতে পারেন। এটা ম্যান্ডেটরি না, আবারও বলছি প্রেইজিটা ইউজ করা ম্যান্ডেটরি না। প্রেইজির সুবিধা হচ্ছে গিয়ে যে প্রেইজি স্লাইডটা যখন আমরা প্লে করি এটার সাথে আমার ব্যাকগ্রাউন্ডে ভিডিওটা মানে আমাকে দেখা যাচ্ছে এটাও দেখানো সম্ভব এবং ভিডিওটা স্লাইডটা যাচ্ছে এটাও দেখানো সম্ভব। কিন্তু প্রেইজের আবার অসুবিধা আছে যে আমরা যেহেতু ফ্রি ভার্সনটা ইউজ করি, সো ফ্রি ভার্সনে প্রেইজেতে ভিডিওটা ডাউনলোড করার কোনো অপশন থাকে না। সো আমরা এক্ষেত্রে জুমটাকে হচ্ছে গিয়ে আমার একটা সেকেন্ডারি অ্যাপস হিসেবে এখানে ইউজ করে আমরা কিন্তু সেখান থেকে ভিডিওটা রেকর্ড করে নিতে পারি। এখন যদি সেটা না পসিবল হয় সেক্ষেত্রে আমি বলবো যে আপনি আপনার মতো করে প্রেজেন্টেশনটা মেক করবেন। সেক্ষেত্রে তো আপনার একটা স্লাইড বানানো থাকবে, যে স্লাইডের উপর বেসিস আপনি প্রেজেন্টেশনটা দিচ্ছেন, আমাকে যখন ভিডিও ফাইলটা পাঠাবেন সাথে স্লাইডটাও সেন্ড করে দিবেন, এতটুকুই। তো চলে যাই আমরা আজকে আমাদের নেক্সট টপিক হিসেবে যেটা স্টাডি করব, দ্যাটস অ্যাবাউট দ্য মনিটরি থিওরি। অর্থাৎ আমরা এই যে এত বন্ড মার্কেট স্টক মার্কেট যেটা নিয়ে কথা বলি, মেইন কাজটা আমার আসলে কি দাঁড়াচ্ছে? মেইন কাজটা তো হচ্ছে গিয়ে দাঁড়াচ্ছে যে আমি এখানে ওয়েট আমি একটু স্লাইডটা ফুল স্ক্রিনে নিয়ে আসি। তো আমি এখানে আসলে কি মানি মার্কেট যেটা অর্থাৎ টাকা পয়সা যেটা আছে, সো সেই মার্কেটটাকে আসলে কিন্তু কন্ট্রোল করতে চাই। সো এটা কিন্তু গভর্নমেন্টেরই একটা তাদের ফাইন্যান্সিং এর একটা সিস্টেম যে সে মানি মার্কেটটাকে অর্থাৎ মানি সাপ্লাইটাকে কন্ট্রোল করতে চাই, এটা কিন্তু তার একটা ওয়ান অফ দ্য পলিসি। সো এইখানে গভর্নমেন্ট যখন মানি মার্কেট এবং ইন্টারেস্ট রেটটাকে কন্ট্রোল করতে চায়, এটার জন্য দুটো পলিসি আছে, ওয়ান ইজ ফিসকাল policy, another one is monetary policy. So fiscal policy basically used for the control the interest rate, or I can say about government expenditure.
বাট আমি যখনই হচ্ছে গিয়ে মানি সাপ্লাইটাকে ডিরেক্টলি ইনফ্লুয়েন্স ফেলতে চাচ্ছি, অর্থাৎ বাজারে কতটুকু মানি থাকবে, মানে টাকা মানে টাকা আমাদের হাতে কতটুকু থাকবে, এবং অ্যালং উইথ দিস আমি ইন্টারেস্ট রেটটাকে কন্ট্রোল করতে যাচ্ছি, ইনফ্লেশনটাকে যখন কন্ট্রোল করতে যাই, সেখানে আমার আসলে ফিসকাল পলিসিটা বেশি কাজ করে। কিন্তু মনিটারি পলিসিটা মেইনলি কাজ করে হচ্ছে গিয়ে ইন্টারেস্ট রেট এবং মানি সাপ্লাই নিয়ে, এটাই বলতে চাচ্ছিলাম। তো এইটা নিয়ে যখন আমরা গভর্নমেন্ট কাজ করতে যাই, তখনই কিন্তু এই মনিটারি পলিসিটা চলে আসে। তো মেইনলি আমরা এটার উপর ফোকাস করব। এটা আমরা হচ্ছে থমসনের বই থেকে পড়ছি, এটার আমি আপনাদের যে রেফারেন্স দিয়েছি মিসকিনের বই, সেখান থেকে না। সো এই কারণে এটা স্লাইডটা আমি আপনাদের সাথে শেয়ার করে দেব। থমসনের বইটার এই চ্যাপ্টারের পিডিএফটা আমি দিয়ে দেবো, চ্যাপ্টার 5 এর পিডিএফটা আমাকে একটু খুঁজতে হবে আমার কাছে আছে কিনা। সো আমি থাকলে এটা আপনাদেরকে দিয়ে দিব। সো এখানে আসলে আমরা শিখবো হচ্ছে কি ওয়েল নোন যে একটা মনিটরি পলিসি আছে সেটা সম্পর্কে আমরা জানবো, এবং দেখবো হচ্ছে গিয়ে দেয়ার আর সাম ট্রেড অফ, গভর্নমেন্টকে কিছু চয়েস মেক করতে হয় মনিটরি পলিসিতে, সেটা সে কিভাবে করে সেটা সম্পর্কে দেখবো। এবং ফেডারেল যে মনিটরি পলিসি, হ্যাঁ, মানে সেন্ট্রাল ব্যাংক কিভাবে আসলে মনিটরি পলিসিটাকে ইমপ্লিকেশন করে এবং সেখান থেকে ফরকাস্টটা কিভাবে করা, ভবিষ্যতে কিভাবে আসবে। মেইন কথা, ফেডারেল ব্যাংক ইউএস এর জন্য ওদের সেন্ট্রাল ব্যাংক হচ্ছে ফেডারেল ব্যাংক, আর বাংলাদেশের জন্য এটা যেমন হচ্ছে, এটা নামই বলে দিচ্ছি বাংলাদেশ ব্যাংক। সো বাংলাদেশ ব্যাংক কিভাবে এই মনিটরি পলিসিতে হচ্ছে গিয়ে আপনার এফেক্ট ফেলে, মনিটরি পলিসিটাকে মনিটর করে এবং হচ্ছে গিয়ে ফোরকাস্ট করে, সেটা সম্পর্কে আমরা বুঝবো। সো এখন কথা হচ্ছে গিয়ে আমি যদি ইকোনমির রিয়েল সিচুয়েশনটা চিন্তা, যে প্রথম একটা কোশ্চেন করেছেন যে ডাজ মানি এফেক্ট দ্য রিয়েল ইকোনমি, then they ask, does verify money supply growth on impact spending? Then বলছে যে does monetary policy in the financial sector impact the real economic investment or spending? তো মেইন কথা হচ্ছে গিয়ে রিয়েল ইকোনমি যেটা, অর্থাৎ অরিজিনাল যে আমি আমার লিভিং স্ট্যান্ডার্ড বা আমার অরিজিনাল সিনারির যে ইকোনমিটা থেকে পাওয়া যায়, সেটাতে মানির এফেক্টটা কেমন, বা আমি যে মানি সাপ্লাইটা করছি, এই মানি সাপ্লাই যদি বাড়াই বা কমাই, অর্থাৎ মার্কেটে আমাদের হাতে যদি টাকা বেশি চলে আসে বা কম চলে আসে, এই সিচুয়েশন গুলো যদি অ্যারাইজ হয়, সেক্ষেত্রে কি আমার গ্রোথ বাড়ে না কমে, এরকম কিন্তু অনেকগুলো বিষয় এখানে কাজ করে। তো তারপরে হচ্ছে গিয়ে মানি সাপ্লাই বাড়লে কি আপনার রিয়েলি ইনভেস্টমেন্ট বাড়ছে, মানে এরকম বেশ কিছু প্রশ্ন আমাদের কাছে কিন্তু সবসময় ধরা দেয়। তো এই কোশ্চেন গুলোর অ্যান্সার কিন্তু আমরা এখন ফাইন্ড আউট করতে যাব। সো আমরা যে মনিটারি পলিসিটা বলছি, এটা মেইনলি এটার ব্যাকগ্রাউন্ড হিসেবে যদি আমরা ধরি, এই মনিটারি পলিসিটা মানে ডেভেলপ হয়েছে হচ্ছে কেনশিয়ান থিওরি থেকে। জন মেইনার্ড কেনস, হু ইজ দ্য ফাদার অফ ম্যাক্রো ইকোনমিক্স, হুইচ মিনস যারা হচ্ছে গিয়ে যিনি হচ্ছেন গিয়ে আপনার হচ্ছে আপনার যেটাকে বলা যায় যে ম্যাক্রো ইকোনমিক্স এর ফাদার, সরি আমার নেটওয়ার্ক মানে একটু ড্রপ করেছিল, ম্যাক্রো ইকোনমিক্স এর যে ফাদার আমি যাকে বলে থাকি, যে আচ্ছা আমার মনে হচ্ছে আমার ভয়েসটা ক্লিয়ার না, ইজ ইট ট্রু? আমার নিজেরই কানে জি বাজছে, ম্যাম, ক্লিয়ার না, কেটে এরকম কেটে যাচ্ছে। কেটে কেটে যাচ্ছে কি, এরকম হচ্ছে, বারবার ড্রপ করছে। জি ম্যাম, জি ম্যাম। আচ্ছা সরি, হ্যাঁ আমি নিজেই বুঝতে পারছি আমার কানে কেমন জানি বাজছে, তখনই আমার মনে হলো যে আমার ভয়েসটা ক্লিয়ার না। আচ্ছা, সো জন মেইনার্ড কেইনস যাকে আমরা বলছি, উনি হচ্ছেন গিয়ে ম্যাক্রো ইকোনমিক্স, এটার আমি ফাদার বলে থাকি, ফোর ফাদার অফ ম্যাক্রো ইকোনমিক্স। সো আমরা যে মনিটারি পলিসিটা পড়ছি, এটা বেসিক্যালি হচ্ছে গিয়ে এই কেইনস গ্রেট ডিপ্রেশন অর্থাৎ 1930s এ যে ইউএস ইকোনমিটা ফল করে, সেই গ্রেট ডিপ্রেশনের পরে উনি আসলে
মনিটারি পলিসিটাকে রিভাইজ করেন এবং এটাকে ডেভেলপ করার জন্য কাজ করে থাকেন। এবং সেক্ষেত্রে উনি এটা দেখানোর চেষ্টা করেন যে ইফেক্টিভনেস অফ মনিটারি পলিসি ইট ডিপেন্ডস অন দ্য সেন্সিটিভিটি অফ or the elasticity যেটাকে আমরা বলছি elasticity of that it's a elastic thing and it depends on the changes in interest rate. অর্থাৎ মানি সাপ্লাই যেটা, অর্থাৎ ওভারঅল মার্কেটে আমার হাতে কতটা টাকা থাকবে, এটা আসলে ডিপেন্ড করে হচ্ছে গিয়ে চেঞ্জ অফ ইন্টারেস্ট রেটের উপরে। এটাতেই হচ্ছে গিয়ে আমি এখান থেকে আসলে আমরা মনিটারি পলিসির বিষয়টা আসি। আচ্ছা, আপনাদের কি এলাস্টিসিটি নিয়ে কোনো আইডিয়া আছে? ম্যাম, যেটা নাকি সহজে চেঞ্জ করা যায় এরকম। এলাস্টিসিটি নিয়ে মানে আমি বলতে চাচ্ছি মানে এলাস্টিসিটি কি, ধরেন প্রাইস এলাস্টিসিটি অফ ডিমান্ড, দেন হচ্ছে গিয়ে প্রাইস এলাস্টিসিটি অফ সাপ্লাই, এরকম কি এগুলা নিয়ে কি কোনো আইডিয়া আছে? ম্যাম, ইকোনমিক্সে পড়ছিলাম, হ্যাঁ, এটাই তো মাইক্রো ম্যাক্রোতে। আচ্ছা, আমি একটু রিপিট করি, কারণ না হলে আমি তো মানি সাপ্লাই রেটের চিন্তা করতেছি। এলাস্টিসিটি যদি না বুঝাইতে পারি পরে, এলাস্টিসিটি যদি না বুঝানো এটা আরেকটু বুঝবো। রিপিট করেন। আচ্ছা, এলাস্টিসিটি বিষয়টা হচ্ছে, তাহলে আমি এলাস্টিসিটি একটু পুরাতন একটা এলাস্টিসিটি নিয়ে আলোচনা করি, তাহলে ইন্টারেস্ট রেটের তখন আমি এটা আসতে পারবো। যেমন মাইক্রোতে আমরা এটা খুব কমন একটা পড়ায় থাকি, পিইডি প্রাইস এলাস্টিসিটি অফ ডিমান্ড, বা পিইএস প্রাইস এলাস্টিসিটি অফ সাপ্লাই। তো এখানে আসলে বোঝানোর চেষ্টা করে যে প্রাইসের এক ইউনিট চেঞ্জের জন্য আমার ডিমান্ড কতখানি পরিবর্তন হবে, বা প্রাইসের এক ইউনিট চেঞ্জের জন্য আমার সাপ্লাই কতখানি পরিবর্তন হবে। এই টার্মগুলোকে আমরা সাধারণত এই এলাস্টিসিটি দিয়ে বুঝিয়ে থাকি। এবং আমি একটা ছবি এঁকে দেখাবো, ডোন্ট ওয়ারি। সো এই ক্ষেত্রে যেটা হয় যে এক্ষেত্রে এই যে এলাস্টিসিটির আগে যে টার্মটা থাকে সেটার অ্যাকচুয়ালি ওয়ান ইউনিট চেঞ্জের জন্য পরের যে টার্মটা সেটা চেঞ্জেসটা আমরা ফাইন্ড আউট করি। যেমন পিইডি তে আমরা যেটা বুঝি ডিমান্ড কতখানি পরিবর্তন হবে, সেটা কিন্তু প্রাইস চেঞ্জের জন্য আমরা ফাইন্ড আউট করব। বা পিএস এ যেটা হবে সাপ্লাই কতখানি চেঞ্জেস হবে, সেটা কিন্তু আমরা প্রাইসের একটুখানি পরিবর্তনের জন্য আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করব। আমি একটা নিউ শেয়ার হিসেবে আমি নিজে একটা হোয়াইট বোর্ড ড্র করছি আসলে। হোয়াইট বোর্ডে আমি একটা ইমেজ ড্র করার চেষ্টা করছি। আমি জাস্ট সিম্পল দুটো ডিমান্ড কার্ভ ড্র করবো এখন। তো দুটো ডিমান্ড কার্ভ আমি নিচে, এই জন্য এক্স এক্সিস এন্ড ওয়াই এক্সিস আমি নিয়ে নিলাম। যেহেতু আমাদের জাস্ট বোঝার বিষয়, এই কারণে আমি এত ক্লারিফিকেশনে না যাচ্ছি, বোঝার মতো করে ড্র করার। সো ডিমান্ড কার্ভ আমরা জানি ডাউনওয়ার্ড স্লোপিং। সো আমি লেফট সাইডে যে ডিমান্ড কার্ভটা ড্র করলাম, এটাকে বেশ ফ্ল্যাটার একটা ডিমান্ড কার্ভ ড্র করলাম। And right side যে আমি ডিমান্ড কার্ভটা ড্র করছি, ইটস a quite steeper one, স্টিপার ডিমান্ড কার্ভ ড্র করলাম। সো লেফট সাইডে যে ডিমান্ড কার্ভটা নিলাম, আচ্ছা নোটেশনটা দিই, এখানে আমরা হচ্ছে প্রাইস দেখাচ্ছি ওয়াই এক্সিসে, এন্ড এক্স এক্সিসে হচ্ছে কোয়ান্টিটি দেখাচ্ছি। আর দুইটা তো ডিমান্ড কার্ভ, এটা তো বুঝলেনই। ডিমান্ড কার্ভকে যে শর্টকাটে আমি ডি দিয়ে ডিনোট করে দিলাম। সো সাপোজ আমি এখন এই বোথ ডিমান্ড কার্ভে একটু চেঞ্জেস দেখানোর চেষ্টা করছি। তা আমি ধরে নিলাম যে অরিজিনালি ডিমান্ড ছিল হচ্ছে এই পয়েন্টে। আচ্ছা, আমি একটু পয়েন্ট গুলো এঁকে নিই, তারপরে রোটেশন গুলো দিব। সেম পয়েন্ট ধরে আমি হচ্ছে গিয়ে লেফট সাইডেরও ডিমান্ড কার্ভে কিন্তু প্রাইস এবং কোয়ান্টিটিটা নিব। বেশি হয়ে গেল।
সো দেখেন আমি এখানে দুটো ডিমান্ড কার্ভ, যেটা লেফট সাইড রাইট সাইড যেটা নিই, দুটার মধ্যে একটা চেঞ্জেস দেখানোর চেষ্টা করেছি। সো ধরে নিলাম যে লেফট সাইডে যখন প্রাইস 10 ছিল তখন ডিমান্ড ছিল হচ্ছে 50 ইউনিটস অফ প্রোডাক্ট, এন্ড প্রাইসটা যখন চেঞ্জ হয়ে আমার হচ্ছে গিয়ে 5 হলো, ডিমান্ডটা বেড়ে অলমোস্ট 120 হয়ে গেল। ইন দ্য সেম থিং দেখেন এই দুটোর প্রাইস চেঞ্জ কিন্তু একই রকম রেখার চেষ্টা করছে। সো রাইট সাইডের ফিগারে যখন 10 প্রাইস ছিল আমার ডিমান্ড ছিল হচ্ছে গিয়ে সাপোজ লেফট সাইডে নেই, সাপোজ ধরেন 10 ইউনিটস অফ প্রোডাক্ট, আর এটা হচ্ছে 11। হ্যাঁ, এটা 11 নিলাম যেহেতু পাশাপাশি দিলে বোঝা যাচ্ছে না। আর যখন প্রাইসটা নেমে 5 হয়ে গেল তখন এটা 11 হলো। সো এই যে দেখেন এই আমি যে লেফট সাইডে যে ডিমান্ড কার্ভটা দেখছি, ইটস কল এলাস্টিক ডিমান্ড কার্ভ, অর্থাৎ মোর ফ্লেক্সিবল। হ্যাঁ, যে প্রাইসটার একটুখানি পরিবর্তনের কারণে আমার ডিমান্ডের অনেকখানি পরিবর্তন হয়ে গেছে। সো আমরা যখন প্রাইসিং সেট করতে যে ডিমান্ড দিয়ে মেজার করে, আমার কিন্তু বুঝতে হয় যে এই প্রোডাক্টটা এলাস্টিক ডিমান্ড কার্ভে বিলং করছে না ইনএলাস্টিক। ইনএলাস্টিকটা কি? যেখানে প্রাইসের অনেকখানি পরিবর্তন হলেও ডিমান্ডে তেমন একটা পরিবর্তন হয়নি, বিকজ এখানে ডিমান্ড কার্ভটা হচ্ছে স্টিপার। কিন্তু দেখেন দুই ক্ষেত্রে কিন্তু প্রাইসের চেঞ্জেসটা সেম, 5 ইউনিটস অফ প্রোডাক্ট মানে $5 চেঞ্জেসটা $5 পাচ্ছি। কিন্তু $5 চেঞ্জেস এর জন্য আমার এখানে কিন্তু কোয়ান্টিটি কোনোভাবেই মানে এখানে যেমন লেফট সাইডে আমার অনেক বেশি কোয়ান্টিটি অর্থাৎ 70 ইউনিটস অফ প্রোডাক্ট চেঞ্জ হয়েছে, রাইট সাইডে কিন্তু কোয়ান্টিটি খুব বেশি চেঞ্জ হয়নি, মাত্র 1 ইউনিট অফ প্রোডাক্ট চেঞ্জ হয়েছে। এই যে ডিফারেন্সটা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ সেম অ্যামাউন্টের প্রাইস চেঞ্জের কারণে একটা ডিমান্ড কার্ভে অনেক বেশি চেঞ্জ হচ্ছে, which means অনেক বেশি ফ্লেক্সিবল, এটাকে আমরা বলি এলাস্টিক। আর আরেকটা ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে সেম অ্যামাউন্টের প্রাইস চেঞ্জের জন্য এইখানে ডিমান্ড কার্ভটা একদমই চেঞ্জ হয় না, লেস ফ্লেক্সিবল, এটাকে আমরা বলে থাকি ইনএলাস্টিক। সো এলাস্টিক ডিমান্ড কার্ভের এক্সাম্পল কি? যেমন ধরেন এয়ার ফেয়ার, আপনি দেখবেন যে এয়ারলাইনে বিভিন্ন ছাড় দিলে কিন্তু আমরা অনেক বেশি প্লেনে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করি, ডিমান্ডটা আমাদের বেড়ে যায়। আবার যদি প্রাইস কোনোখানে একটুখানি কমে যায় তাহলে বেড়ে যায়, তাহলে কিন্তু আমরা আবার ডিমান্ড কমাই দিই। বা ধরেন লাক্সারি প্রোডাক্ট, এখন যদি আপনাকে কোনো লাক্সারি প্রোডাক্ট যেটা আপনার বেসিক নিড না, সেখানে আপনাকে অফার করে যে বাই 2 গেট 1 ফ্রি, আপনার কিন্তু দরকার নেই, তারপরে দেখা যাবে যে আপনি কিন্তু একটা জায়গায় দুটো কিনবেন, কিনে হচ্ছে একটা ফ্রি নিয়ে আসবেন। সো দোজ আর বিলং টু এলাস্টিক ডিমান্ড কার্ভ, বিকজ তারা জানে যে এই প্রোডাক্টটা প্রাইসে একটুখানি পরিবর্তন করলে আমার ডিমান্ডের অনেকখানি পরিবর্তন হবে। বাট ইনএলাস্টিক ডিমান্ড কার্ভে কি হবে? ইনএলাস্টিক ডিমান্ড কার্ভে যেটা হয়, যেগুলো সাধারণত বেসিক নিড যে প্রোডাক্ট গুলো আমরা পাই, সেগুলো হচ্ছে ইনএলাস্টিক ডিমান্ড কার্ভ বিলং করে। সো এই ক্ষেত্রে আমার প্রাইসের অনেকখানি পরিবর্তন করলেও ডিমান্ডের অনেকখানি পরিবর্তন হয় না, কারণ এটার আমার ডিমান্ড আবার প্রাইস যদি কমেও যায় সেক্ষেত্রে আমার ডিমান্ড খুব বেশি চেঞ্জ হয় না। যেমন ধরেন চালের ডিমান্ড, আপনি চিন্তা করেন এখন চালের কেজি যদি 50 টাকা থেকে বেড়ে 100 টাকা হয়ে যায়, আপনি কি চাল খাওয়া বাদ দিতে পারবেন? ঠিক আছে, খাওয়া হয়তো বাদ দিতে পারবো না, আমরা একটু হয়তো কমাতে পারবো। ধরেন আপনি ধরেন মাসে 10 কেজি চাল খান, সেখানে হয়তো 10 কেজি জায়গায় 9 কেজি খাবেন, কিন্তু এর বেশি এমন না যে 10 কেজি জায়গায় একদম 0 কেজি খাওয়া শুরু করবেন, এটা কিন্তু কোনোভাবেই সম্ভব না। বা চাল বা লবণের ডিমান্ড, সল্ট সম্ভব উইদাউট সল্ট কিছু কুক করা বা উইদাউট অয়েল কিছু কুক করা? চিন্তা করেন, দে বিলং টু ইনএলাস্টিক ডিমান্ড কার্ভ। আর হাউজিং, আপনার যতই যাই হোক আপনার বাড়ি ঘরের ডিমান্ড থাকবে, এটাই। সো এগুলো হচ্ছে কি ইনএলাস্টিক ডিমান্ড কার্ভ বিলং করে, যেখানে প্রাইসের অনেকখানি পরিবর্তন হলেও ডিমান্ডের পরিবর্তন হচ্ছে না। সো এই এলাস্টিসিটি টার্মটা দিয়ে সাধারণত আমরা ফ্লেক্সিবিলিটি বের করি, যে একটা ফ্যাক্টরের সাথে আর একটা ফ্যাক্টর কতটা বেশি ফ্লেক্সিবল। দ্য মোর ফ্লেক্সিবল সেটা হলো আমরা এলাস্টিক বলি, লেস ফ্লেক্সিবল হলে ইনএলাস্টিক বলি। যেমন ডিমান্ড কার্ভের ক্ষেত্রে আমরা এটাকে, আমি এই জন্য ইমেজটা ড্র করেই দেখালাম যে এখানে মোর ফ্লেক্সিবল ইলাস্টিক ডিমান্ড কার্ভ, আর এখানে লেস ফ্লেক্সিবল আমরা ইনএলাস্টিক ডিমান্ড কার্ভ আছে। মোর ফ্লেক্সিবল হিসেবে এক্সাম্পল হিসেবে লাক্সারি প্রোডাক্টের কথা বলতে পারি, লেস ফ্লেক্সিবল হিসেবে আমি কিন্তু এখানে আমার বেসিক নিডের কথা বলতে পারি। আপনি বললেন যে ম্যাডাম এইভাবে কি সাপ্লাই কার্ভের ক্ষেত্রেও কি এলাস্টিক ইনএলাস্টিক পসিবল ছিল? অবশ্যই, সাপ্লাই কেন, ইনকামের ক্ষেত্রেও হয়। তো আমি যে সাপ্লাই ক্ষেত্রে বলি, সাপ্লাই ক্ষেত্রে দেখা যেত যে এলাস্টিকের ক্ষেত্রে সাপ্লাই কার্ভটা এরকম স্টিপার হতো, সরি ফ্ল্যাটার হতো, আবার ইনএলাস্টিকের ক্ষেত্রে এরকম সাপ্লাই কার্ভটা অনেকটা স্টিপার হতো। তারপরে ইনকাম এলাস্টিসিটি অফ ডিমান্ড আছে,
সেই ক্ষেত্রে হচ্ছে কি ইনকামের সাথে ডিমান্ডটা অনেক বেশি ফ্লেক্সিবল, সেক্ষেত্রে এলাস্টিক হয়। আবার ইনকামের সাথে যদি ডিমান্ডটা লেস ফ্লেক্সিবল হয় তাহলে ইনএলাস্টিক হয়। সো মেইন কথা হচ্ছে কি এইভাবে চাইলে একটা ফ্যাক্টরের কারণে আর একটা ফ্যাক্টর কতটা ফ্লেক্সিবল এটা ইকোনমিক্সে বা ফাইন্যান্সে, ফাইন্যান্স এন্ড ইকোনমিক্স অলমোস্ট সেম থিং। ইকোনমিক্সে যে মানি টার্ম গুলো যে বা মানি রিলেটেড টার্ম গুলো যেগুলো আছে সেগুলো নিয়ে মেইনলি ফাইন্যান্স ফোকাস করে। সো এখানে কিন্তু এই এলাস্টিসিটি আমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট একটা টার্ম। সো যেটা বলছিলাম যে আমরা যখন হচ্ছে গিয়ে মনিটারি পলিসিটা পড়বো, it will find out the dependency or the flexibility of money supply with the changes of interest rate. কেন্স কিন্তু আপনাকে যেভাবেই আসি কেন্সের যে থিওরি থেকে এটা ডেভিয়েট হয়ে আমার এই মনিটারি পলিসিটা আসুক, সেটা কিন্তু আপনাকে অবশ্যই এটাই দেখানোর চেষ্টা করবে যে মানি মার্কেটে মানি সাপ্লাই যেটা, অর্থাৎ আমাদের বা আমার আপনার হাতে যে টাকাটা আছে সেটা ইন্টারেস্ট রেটের সাথে কতটা ফ্লেক্সিবল সেটা কিন্তু এখানে বের করা হবে। সো এখানে আমরা হচ্ছে গিয়ে একটা ইমেজের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। সো মনিটারি পলিসিটা আসলে দুই ধরনের হয়, একটা হচ্ছে স্টিমুলেটিভ মনিটারি পলিসিতে যেটা হবে যে আপনার এক্ষেত্রে এগ্রিগেট স্পেন্ডিংটা বাড়বে, অর্থাৎ হচ্ছে গিয়ে আমার এখানে মানি সাপ্লাইটা বাড়বে, ইন্টারেস্ট রেটটা মানি সাপ্লাইটা বাড়ার কারণে আমার এখানে ইন্টারেস্ট রেটটা ডিক্রিজ করবে। কিন্তু ইন্টারেস্ট রেটটা ডিক্রিজ করলে পজিটিভ সাইড হচ্ছে গিয়ে এখানে আমার এগ্রিগেট স্পেন্ডিংটা বাড়বে। বাট আমি যখন হচ্ছে রেস্ট্রিকটিভ মনিটারি পলিসিতে যাব, এমন একটা গভর্নমেন্ট মানে সেন্ট্রাল ব্যাংক বা গভর্নমেন্ট এমন একটা কাজ করবে যে কারণে আপনার মানি সাপ্লাই কমে যাবে। সো মানি সাপ্লাই কমে যাওয়ার কারণে হচ্ছে গিয়ে আপনার ইন্টারেস্ট রেটটা বেড়ে যাবে এবং এগ্রিগেট স্পেন্ডিংটা ডিক্রিজ করবে। সো এটা আমরা আসলে নেক্সট ক্লাসে পড়বো, এবং নেক্সট ক্লাসে এটার সাথে হচ্ছে গিয়ে মনিটারি থিওরির সাথে কোয়ান্টিটি থিওরি অফ মানিটা ইম্পর্টেন্ট, সেটাও হয়তো আমরা কভার করে আসবো। তো স্লাইডটা আমি হয়তো শেয়ার করে দিব আপনাদের সাথে আজকে, শেয়ার করে হচ্ছে গিয়ে এটা নেক্সট ক্লাসে এটা নিয়ে আরো ডিটেল আলোচনা করব। আর যদি এমন হয় যে আমাদের কোনো অফ নাই, অর্থাৎ আমাদের হচ্ছে গিয়ে নেক্সট ফ্রাইডে ক্লাস নিতে হচ্ছে, তাহলে তো অবভিয়াসলি ক্লাস নেবো, এটা নিয়ে কোনো সমস্যা না। আর যদি হচ্ছে গিয়ে আচ্ছা, আর যদি হচ্ছে কি এমন হয় যে আপনার হচ্ছে কি নেক্সট ক্লাসটা হচ্ছে না, তাহলে আমরা হচ্ছে নেক্সট যে ক্লাসটা 1 তারিখে যে ক্লাসটা আমাদের দেখাবে সেখানে আমরা মনিটরি পলিসিটার ডিটেল আলোচনা করব। ঠিক আছে, কোনো কোশ্চেন আছে আজকে ক্লাস থেকে? ম্যাম প্রেজেন্টেশন সাবমিট করার লাস্ট ডেট? আচ্ছা, প্রেজেন্টেশন সাবমিট করার লাস্ট ডেটটা দিব হচ্ছে গিয়ে ফাইনাল এক্সামের হয়তো 4-5 দিন আগে। মানে ভিডিওটা যেটা মেক করবেন সেটা 4-5 ফাইনাল এক্সাম খুব মানে ফ্লেক্স, এই ক্ষেত্রে আমি হচ্ছে মোর এলাস্টিক, ঠিক আছে, ইনএলাস্টিক না, এখানে আমি অনেক এলাস্টিক। আপনি আপনার মতো করে সুন্দরভাবে প্রেজেন্টেশনটা মেক করে আমাকে দিবেন, একটা ভালো প্রেজেন্টেশন যাতে প্রিপেয়ার হয়, যাতে পরবর্তীতে আপনি সাপোজ আপনি যদি বাইরে হায়ার স্টাডিজ এর জন্য যেতে চান, এখন কিন্তু এটা খুব কমন একটা রিকোয়ারমেন্ট, ওরা বলে যে আপনার নিজের সম্পর্কে একটা ভিডিও প্রেজেন্টেশন মেক করে পাঠান, বা ওরা অনেক সময় আপনার সাথে অনলাইনে ভিডিও প্রেজেন্টেশন দেখতে চায়। তো সেটা আপনার একটা নিজেকে একটা প্রিপেয়ার করতে পারেন। আমি চাচ্ছি এটা ভালো কিছু হোক। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে। and if you have any question or queries, kindly comment on the or write a post on your Google Classroom. আমি চেষ্টা করব যে সেই ওয়েজে আপনাদের কোয়েরিজ গুলো ফুলফিল করে দিতে। ঠিক আছে, ভালো থাকবেন, নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম। জি ম্যাম, আসসালামু আলাইকুম।